1855 সাল। জার্মানিতে তখন শীতকাল চলছিল এবং শীতের রাতে সব বাতি যখন বন্ধ, একটা জায়গার বাতি কিন্তু জ্বলছিল। সেটা হচ্ছে জার্মানির একটা ল্যাবরেটরি, যেই ল্যাবরেটরিতে বসেছিলেন রুডল্ফ ভিরকো নামে এক ভদ্রলোক। রুডল্ফ ভিরকো এত রাতে কি করছিলেন? মাইক্রোস্কোপের নিচে একটা অবজারভেশন করছিলেন, যেই অবজারভেশনটা দেখতে এক্স্যাক্টলি এইরকম। এবং এই অবজারভেশনের নাম ল্যাটিন ভাষায় তিনি দিলেন ওমনিস সেলুলা ই সেলুলা। এটার বাংলা অর্থটা কি? এটার বাংলা অর্থটা হচ্ছে প্রত্যেক কোষই অপর একটি কোষ থেকে জন্ম নেয়, যেই প্রক্রিয়ার নাম হচ্ছে কোষ বিভাজন। চ্যাপ্টারের নাম যদিও কোষ বিভাজন, এমন কোন কোষ কি আছে যে কোষ আসলে কখনো বিভাজিত হয় না? একটু ভাবি। এই যে একটু ভাবতে তুমি যেই কোষ ব্যবহার করলা, সেই কোষটাই হচ্ছে কখনো বিভাজিত হয় না, অর্থাৎ নিউরন কোষ। আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 টেস্ট প্রিপারেশন এন্ড রিকভারি কোর্সে সবাইকে স্বাগতম। আমি মিসবাহ জামাল, লেখাপড়া করছি ঢাকা মেডিকেল কলেজে। সো আর এক্সট্রা কথাবার্তা না বলে চ্যাপ্টারে জাম্প করি। আমাদের চ্যাপ্টারটা হচ্ছে আজকে জীববিজ্ঞানের 3য় অধ্যায় কোষ বিভাজন। খুবই কিউট একটা চ্যাপ্টার। কেন কিউট? কারণ হচ্ছে মাত্র 10 পেজের একটা চ্যাপ্টার, ঠিক আছে? কিন্তু যদিও মাত্র 10 পেজের চ্যাপ্টার, এই চ্যাপ্টারে এমন কিছু কনসেপ্ট আছে যেই কনসেপ্ট না বুঝলে এসএসসিতে তো প্যারা খাবাই, ভবিষ্যতে এইচএসসিতে যখন যাবা আরো বেশি ঝামেলায় পড়বা, ঠিক আছে? কারণ এইচএসসিতে জিনিসগুলো একটু বেশি ব্রড করে দেওয়া। তো আসলে বেসিকটা হচ্ছে যখন আমরা ক্লিয়ার করে নিব, কনসেপ্টটা যখন ক্লিয়ার করে নিব, তখন আমরা কখনোই প্যারা খাবো না। তো প্রথমেই চলে আসি অ্যান্ড্রয়েড, ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, এইসব শব্দতে। তুমি এই চ্যাপ্টারে তো এই জিনিসগুলো পাবা, এইচএসসিতে বারবার এই শব্দগুলো পাবা। তো ডেফিনেটলি এগুলো একটু ডেপথে গিয়ে আমরা বুঝে নিব। ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, এখানে ডি যে শব্দটা, এই ডি শব্দটার মানে হচ্ছে 2, আর হ্যাঁ যে শব্দটা, এই হ্যাঁ শব্দের মানে হচ্ছে কি 1। এরপর প্লয়েড আমরা হচ্ছে কি পাবো। প্লয়েডের মানে কি? প্লয়েডের মানে হচ্ছে সেট। প্লয়েডের মানে কি? প্লয়েডের মানে হচ্ছে সেট। তুমি বললা ভাই মানে বললে তো লাভ নাই, সেট 1 2 কি এগুলা? আমরা আবার এন টুয়াইজেনের দিকে তাকাই। এন টুয়াইজেনের ক্ষেত্রে যে এন আর টুয়াইজেনের এন মানে নাম্বার। এন মানে কি? নাম্বার। এই নাম্বার মানে নাম্বার অফ সেট অফ ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোমের সেটের নাম্বার। তুমি আবার বলতে পারো ভাই মিনিং বলে তো লাভ হইতেছে না, জিনিসটা তো ভিজুয়ালাইজ হচ্ছে না। চলো ভিজুয়ালাইজ করি। ধরো এটা হচ্ছে কি একটা কোষ, এটা একটা কোষ। কোষের ভিতরে কি থাকবে? কোষের ভিতরে নিউক্লিয়াস থাকবে। এবং এই নিউক্লিয়াস ঘিরে আমরা কি পাবো? নিউক্লিয়াস ঘিরে আমরা পাবো নিউক্লিয়াস ঘিরে আমরা পাবো ক্রোমোজোম বা ক্রোমাটিন। এই ক্রোমাটিন গুলা বা ক্রোমোজোম গুলা, ঠিক আছে, কিভাবে থাকতে পারে এটা হচ্ছে কি তোমার একটু বোঝা লাগবে। দেখো আমরা এভাবেও দেখাতে পারি, এইভাবেও দেখাইতে পারি, অর্থাৎ ক্রোমোজোম এভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। ডিফারেন্স ইজ, এই জায়গায় তুমি কয়টা সেট দেখতেছো? একটা সেট। এই জায়গায় আমরা কয়টা দেখতেছি? একটা সেট দেখতেছি। এবং এখানে আমরা দুইটা সেট দেখতেছি। কয়টা সেট? দুইটা সেট দেখতেছি। এবং এই দুইটা সেট আসলে কার থেকে আসছে? এক সেট আসছে বাবা থেকে, এক সেট আসছে মায়ের থেকে। অর্থাৎ এখানেই আমরা বুঝতে পারতেছি যে কিভাবে ক্রোমোজোমটা সেট করা, সেটার মাধ্যমে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, এন্ড টুয়াইজেন আমরা বুঝতে পারবো। এখানে সেট একটা, এটার নাম হয়ে যাবে হ্যাপ্লয়েড। এখানে সেট দুইটা, এটার নাম হয়ে যাবে ডিপ্লয়েড। অর্থাৎ এই কনসেপ্টগুলা আমরা একটু করে ভিজুয়ালাইজ করলাম। এবং এটার পরে ক্রোমোজোম ক্রোমাটিনে আমরা কি একটা কনফিউশন পাবো। বারবার দেখবা হচ্ছে কোথাও ক্রোমোজোম লেখা, কোথাও ক্রোমাটিন লেখা। এই দুইটা আসলে এক্স্যাক্টলি সেম, ঠিক আছে? কিন্তু তাদের ভিতরে স্লাইট একটা ডিফারেন্স ক্রিয়েট করে দিবে কোষ বিভাজন। কিভাবে ডিফারেন্সটা ক্রিয়েট করবে? তুমি সবসময় ক্রোমাটিন টার্মটা ইউজ করতে পারবা যতক্ষণ না এটা কোষ বিভাজনে প্রবেশ করবে। অর্থাৎ যখনই ক্রোমাটিন কোষ বিভাজনে প্রবেশ করে তার নাম হয়ে যায় ক্রোমোজোম। তার নাম কি হয়ে যায়? ক্রোমোজোম, ঠিক আছে? অর্থাৎ এই কনফিউশনটা থেকে আমরা একটু রক্ষা পেলাম। এবার আসি পার্থক্যের খেলায়। তুমি বলতে পারো ভাই চ্যাপ্টার এখনো জাম্প করেন নাই, আপনি এখন হইতেছে গিয়ে বইয়ের বাইরের কথাবার্তা পড়াইতেছেন, বা হচ্ছে গিয়ে মানে ডিরেক্টলি চ্যাপ্টার রিলেটেড কথাবার্তা বলতেছেন না। কেন বলতেছি না? কারণ একটা চ্যাপ্টারের সবচেয়ে প্যারাদায়ক কিছু জিনিস থাকে। ওই প্যারাদায়ক জিনিসগুলো যতক্ষণ তোমার ক্লিয়ার হয়ে যাবে, এরপরে তোমার মাথার যে চাপটা সেটা কমে যাবে এবং বাকি জিনিসগুলো খুব ইজিলি আরামসে তুমি ক্লিয়ার করতে পারবা। সো আমরা চলে যাই পার্থক্যের খেলায়। পার্থক্যের খেলা মাইটোসিস মিওসিস কোথায় ঘটে। এখানে আমরা প্রথমবার চ্যাপ্টারের ভিতরে যাব, সেটা হচ্ছে মাইটোসিস। শব্দটার অর্থ কি? মাইটোসিসের মাইটোস যেটা, এটার মানে হচ্ছে গিয়ে সুতা। এটার মানে কি? সুতা বা থ্রেড। সুতা। কেন সুতা? কারণ এটা অবজার্ভ যখন আমি করব, মাইটোসিস যখন অবজার্ভ করব মাইক্রোস্কোপের নিচে,
ক্রোমোজোম বা ক্রোমাটিনকে কিছুক্ষণ পরে দেখবো হচ্ছে কখনো সুতার মতো, কখনো হচ্ছে কি মোটা, ঠিক আছে, কখনো একদম চিকন সুতার মতো দেখবা, কখনো দেখবা মোটা। এই যে কিছুক্ষণ চিকন হচ্ছে কিছুক্ষণ মোটা হচ্ছে, এই যে চেঞ্জেস গুলা, এগুলো হচ্ছে কি একটা সুতার মাধ্যমে, সুতার মতো অবজারভেশন, যার কারণে আমরা সুতা টার্মটা ইউজ করি মাইটোসিসের ক্ষেত্রে। এবং মিওসিসের মানে হচ্ছে গিয়ে রিডাকশন। মিওসিসের মিও মানে কি? মিও মানে রিডাকশন বা হ্রাস। কিসের রিডাকশন? ঠিক আছে, কিসের রিডাকশন? প্রথমত চলে আসি মাইটোসিসে, ঠিক আছে। মাইটোসিসটাকে তুমি যদি সহজ ভাষায় লিখতে চাও, সহজ ভাষায় কাউকে বুঝাইতে চাও, সিম্পলি বলবা এটা হচ্ছে একটা কপি পেস্ট মেশিন, ঠিক আছে। এই সিম্পলি ও খালি কপি পেস্ট করবে, খালি কপি পেস্ট করবে। কাকে কপি পেস্ট করবে, কেন কপি পেস্ট করবে, এটা একটু জানি, ঠিক আছে। আচ্ছা, তুমি কয়টা কোষ থেকে সৃষ্টি তুমি কি জানো? তুমি একটা মাত্র কোষ থেকে সৃষ্টি, এবং যে কোষটার একটা কোষ, সেও হচ্ছে কি ওই একটা কোষ থেকে সৃষ্টি, যার নাম হচ্ছে গিয়ে জাইগোট। অর্থাৎ তুমি মাত্র একটা মাত্র কোষ ছিলা। কয়টা কোষ ছিলা? একটা মাত্র কোষ ছিলা। এখন তোমার কোষের সংখ্যা কত? এখন তোমার কোষের সংখ্যা হচ্ছে 30 ট্রিলিয়ন। 30 বিলিয়নও না কিন্তু, ট্রিলিয়ন, ঠিক আছে, 30 ট্রিলিয়ন। এই যে একটা মাত্র কোষ থেকে 30 ট্রিলিয়ন হয়েছে, কিভাবে হয়েছে? ডেফিনেটলি কপি পেস্টের মাধ্যমে। আমি জিনিসটাকে কপি পেস্ট কেন বলতেছি, বিভাজন না বলে? কারণ ও এক্স্যাক্টলি সেম ক্রোমোজোম সংখ্যা ঠিক রেখে হচ্ছে গিয়ে বিভাজন করবে। কেউ যদি হ্যাপ্লয়েড হয়, কোনো কোষের যদি এন থাকে ক্রোমোজোম, সে এনটাকে কপি করে এন বানাবে। সে কখনো এনকে কপি করে টুয়াইজ এন বানাইতে পারবে না। এন থাকলে বানাবে এন, টুয়াইজ এন থাকলে বানাবে টুয়াইজ এন। অর্থাৎ সে আসলে দেখে না কাকে কপি করতেছে, বাট সে এক্স্যাক্টলি ওইটাই বানাবে যেটা এক্স্যাক্টলি আগে ছিল। এইভাবেই এক্স্যাক্টলি একটা ডিপ্লয়েড কোষ ডিভাইডেড হয়ে ডিপ্লয়েডই থাকে, হ্যাপ্লয়েড কোষ ডিভাইডেড হয় হ্যাপ্লয়েডই হয়। অর্থাৎ এইখানে হচ্ছে আমাদের মূল কনসেপ্টটা। মাইটোসিস এমন এমন জায়গায় লাগবে আমার, যেখানে আসলে আমার শুধুমাত্র গ্রোথটা লাগছে, শুধুমাত্র গ্রোথ লাগবে, ঠিক আছে। আসলে এই জায়গায় আমরা বুঝে গেলাম মাইটোসিস কোন কোন জায়গায় লাগবে। চলো দেখি আমরা কোন কোন জায়গায় লাগবে। এই যে দেহকোষ, তোমার যেই দেহকোষ আসলে বর্তমানে 30 ট্রিলিয়নে অবস্থান করতেছে, সেটা ছিল একটা মাত্র কোষ, তার ভিতরে মাইটোসিস হইতে 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 সে এই জায়গায় আসছে। উদ্ভিদের ক্ষেত্রে যদি চলে যায়, কাণ্ড, মূল, তুমি চিন্তা করে দেখো, এইগুলো হচ্ছে বারবার ডিভাইড হতে হবে। মূল যদি মূলের একটা সামনের পার্ট, অগ্রভাগ যদি ডিভাইডেড না হয় মাইটোসিসের মাধ্যমে বা কপি পেস্ট না হয় কোষগুলা, সে কি আসলে এত বড় শাখা প্রশাখা বিস্তৃত করতে পারবে? কাণ্ড কি আর বড় হতে পারবে? বা ভ্রূণমূল কি বড় হয়ে উদ্ভিদ সৃষ্টি করতে পারবে? ভ্রূণ রিলেটেড ভ্রূণমুকুল, ভ্রূণমূল, এই পার্টগুলো কি আর ডিভাইডেড হয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি করতে পারবে? পারবে না। সেই জায়গায় আমার এই পার্টগুলো হচ্ছে গিয়ে সবগুলো কপি পেস্ট করে এবং একটা পূর্ণাঙ্গ দেহ কোষ সৃষ্টি করে, পূর্ণাঙ্গ দেহ সৃষ্টি করে, উদ্ভিদের বলো প্রাণীর বলো, ঠিক আছে, জীবের ক্ষেত্রে। এবার চলে আসি মিওসিস। আমি বলছি না মিওসিসের মানে কি রিডাকশন, মিওসিসের মানে কি রিডাকশন কিংবা হ্রাস, কমানো। সে কাকে কমাবে, এক্স্যাক্টলি কাকে কমাবে? এই জায়গাতে আমরা আবার আগের স্লাইডে চলে যাই। এই যে হচ্ছে কি আমরা এন টুয়াইজ এন বারবার বলতেছি, একটা সিম্পল ম্যাথ আমরা মনে রাখবো। ম্যাথটা কি? যে টুয়াইজ এন, যে হচ্ছে ডিপ্লয়েড, তার প্রত্যেকটা কোষ সবসময় টুয়াইজ এনটা মেনটেন করা লাগবে, এক্সেপ্ট জনন কোষ, ঠিক আছে, এক্সেপ্ট জনন কোষ। কেন জনন কোষকে এই রুলটা ব্রেক করা লাগে একটু পরে দেখতেছি। ধরো পৃথিবীতে কোথাও মিওসিস নাই, মানে ডিরেক্ট হচ্ছে সব কপি পেস্ট হবে। এখন টুয়াইজ এন, ঠিক আছে, এটা হচ্ছে মানে যখন সন্তান সৃষ্টি হবে, তখন ধরো বাবা থেকে টুয়াইজ এন আসতেছে, মায়ের থেকেও টুয়াইজ এন আসতেছে, সন্তানের তখন ক্রোমোজোম সেট কত হবে? এই যে 2 2 যোগ হয়ে আমরা কপি পেস্ট হয়, 2 2 যোগ হয়ে কত হয়ে যাবে? 4n হয়ে যাবে। তুমি চিন্তা করে দেখো এর পরবর্তী প্রজন্মের জিনিসটা কেমন হবে? জিনিসটা আবারও 4n + 4n যোগ হয়ে যাবে, সৃষ্টি হয়ে যাবে 8n, 8n থেকে কপি হবে 16n, 16n থেকে কপি হবে 32। অর্থাৎ জিনিসটা যদি একটু ভিজুয়ালি বলি, তুমি ধরো 6 ফুট, তোমার পরবর্তী 2-3 প্রজন্ম পরে দেখবা 36 ফুট 72 ফুটের হচ্ছে গিয়ে মানুষ গ্রো করতেছে। তো এই জিনিসগুলো কি আমরা ইউজুয়ালি দেখি? এই জিনিসগুলো আমরা ইউজুয়ালি দেখি না। তো এই জিনিসগুলো আমরা ইউজুয়ালি কেন দেখি না? এই জিনিসগুলো আমরা ইউজুয়ালি কেন দেখি না? কারণ এই যে আমার টুয়াইজ এন থেকে যখন হচ্ছে গিয়ে সন্তান সৃষ্টি হবে, সন্তান সৃষ্টির সময় এই টুয়াইজ এনটা রিডিউস হয়ে যাবে কত? রিডিউস হয়ে যাবে n, রিডিউস হয়ে যাবে n। তুমি দেখো ম্যাথ মিলাও,
টুয়াইজেন থেকে টুয়াইজেন মানাইতে হবে, রুলস হচ্ছে সেটা, ঠিক আছে? অর্থাৎ সন্তানের টুয়াইজেন হতে হবে, তার সন্তানকেও টুয়াইজেন পাওয়া লাগবে, তার সন্তানেও টুয়াইজেন হওয়া লাগবে, কোনোভাবে 4, 8, 30 এভাবে যাওয়া যাবে না, ঠিক আছে? টুয়াইজেনই থাকতে হবে, বাচ্চা যখন হবে তখন তার টুয়াইজেনই থাকতে হবে। তো টুয়াইজেন যদি হইতে হয় ডেফিনেটলি জনন কোষকে স্যাক্রিফাইস করে হইতেছে এনএন হওয়া লাগবে কিনা? অর্থাৎ টুয়াইজেন থেকে রিডিউসড হয়ে এন যে হচ্ছে, এই প্রক্রিয়াটাই হচ্ছে কি আমার করে কে? এই প্রক্রিয়াটাই করতেছে মিওসিস, যার কারণে তার নাম রিডাকশন বা হ্রাসমূলক বিভাজন, রিডাকশন বা হ্রাসমূলক বিভাজন মিওসিসের ক্ষেত্রে। অর্থাৎ কনসেপ্টটা বুঝছো? কখন লাগবে? যখন জনন কোষ সৃষ্টি হবে, যেই কোষের মাধ্যমে আলটিমেটলি একটা নতুন জাইগোট তুমি পাবা, একটা নতুন কোষ পাবা, নতুন মানে সন্তান সৃষ্টি হবে, সেই কোষটার ক্ষেত্রে জনন কোষটা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট, যেটা একটা ল্যাটিন টার্ম হচ্ছে গ্যামেট। এই যে জনন কোষ, সেখানে আমার মিওসিসটা লাগবে, এবং মিওসিসের কাজটা কি? সে হচ্ছে কি রিডাকশন করে দিচ্ছে, যাতে আলটিমেটলি যে 4 থেকে 8, 8 থেকে 16 এভাবে গ্রো না করে একদম সবগুলো টুয়াইজেন বা সবগুলো এন থাকে, ঠিক আছে? এখন এইখানে আর কোন কোন জায়গায় জিনিসটা হচ্ছে? জনন কোষ তো আমরা পড়লাম, সপুষ্পক বা যে উদ্ভিদের কি থাকে, ফুল থাকে, সেই উদ্ভিদের কোথায় হবে? এটা পরাগধানীতে হবে, ডিম্বক হবে, শুক্রাশয়, ডিম্বাশয়, এসব জায়গায়। অর্থাৎ এগুলো সবগুলো কি প্রজনন রিলেটেড, ঠিক আছে? যখন হচ্ছে কি আমরা জনন কোষের কথা বলবো, তখনই আমাদের একটু স্পেশালি চিন্তা করতে হবে। এখন তুমি বলতে পারো স্পেশালি কি চিন্তা করব? পুরা কোষটা ডিভাইড করার ক্ষেত্রে স্পেশালি চিন্তা করতে হবে, নাকি ক্রোমোজোম ডিভাইড করার ক্ষেত্রে চিন্তা করতে হবে? এই যে এন টুয়াইজেন, আমরা এতবার বলতেছি, এন টুয়াইজেন টার্মটা কার ক্ষেত্রে রিলেটেড? নিউক্লিয়াস নাকি হচ্ছে কি ক্রোমোজোম? তুমি বলো তো, নিউক্লিয়াসের ক্ষেত্রে রিলেটেড নাকি ক্রোমোজোমের ক্ষেত্রে রিলেটেড? সেটা হচ্ছে কি ক্রোমোজোমের ক্ষেত্রে রিলেটেড। কারণ ক্রোমোজোম কেন তো সিগনিফিক্যান্ট? ক্রোমোজোমের ভিতরে আমার ডিএনএ থাকবে, তোমার যে কোড, ঠিক আছে, জেনেটিক কোড, সেই জেনেটিক কোডটা এর ভিতরে এনকোডেড থাকবে। অর্থাৎ তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট নিউক্লিয়াসের কোনটা? ক্রোমোজোম। এই ক্রোমোজোম ডিভাইড করার সময়, ভাগ করার সময় ভেবেচিন্তে ভাগ করা লাগবে, ঠিক আছে? এই ভেবেচিন্তে ভাগ করাটা আমরা এখন পড়বো, সেটা হচ্ছে কি ক্রোমোজোম এবং নিউক্লিয়াসের বিভাজন। প্রথমে চলে আসি নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসের ডিভাইড তুমি চিন্তা করে দেখো, মাইটোসিস থেকে একটা কোষ থেকে কয়টা কোষ পাই আমরা? 2টা কোষ পাই, ঠিক আছে? একটা কোষ থেকে 2টা কোষ পাই। মিওসিসে একটা কোষ থেকে আমরা পাবো 4টা কোষ। কয়টা কোষ? 4টা কোষ, ঠিক আছে? একটা কোষ থেকে 2টা, একটা কোষ থেকে 4টা, ঠিক আছে? চলো আমরা প্রথমে দেখি নিউক্লিয়াস। তুমি নিউক্লিয়াসটা কি খুব বেশি সিগনিফিক্যান্ট হচ্ছে এখানে? না, আমার ক্রোমোজোমটা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট, এই যে এন টুয়াইজেনের ব্যাপারটা। তাহলে নিউক্লিয়াস যখন ডিভাইড করবো, আমরা সুন্দর মতো চিন্তা করে ডিভাইড করে দিব। ধরো কাউকে সমান ভাবে তোমার কোনো কিছু দিতে হচ্ছে, তুমি কয়বার ডিভাইড করবা? একবার, ঠিক আছে? তাইলে নিউক্লিয়াসটা আমি কয়বার ডিভাইড করব? একবার, কারণ আমার 2টা কোষকে সমান দিতে হবে। কিন্তু এখানে তো কোষ 4টা, এখানে কোষ 4টা না, তাইলে নিউক্লিয়াস কয়বার লাগবে? এটা ডাবল লাগবে না? এটা ডাবল ডিভাইড হওয়া লাগবে না? তাইলে এই ক্ষেত্রে আমার 2বার ডিভাইড হওয়া লাগবে। কি হওয়া লাগবে? 2বার ডিভাইড হওয়া লাগবে। তাহলে বুঝছো, একবার নিউক্লিয়াস ডিভাইড হচ্ছে, এখানে 2বার হচ্ছে, কারণ ডাবল তৈরি হচ্ছে, ডাবল কোষ। এখানে কোনো কনফিউশন নাই। কিন্তু যখন আমি ডিভাইড করব ক্রোমোজোম, তখন আমার একটু ভেবেচিন্তে ডিভাইড করা লাগবে। তুমি চিন্তা বলো তো, আমরা যখন কপি পেস্ট করব, তখন কি আমরা ক্রোমোজোমের ক্ষেত্রে খুব বেশি চিন্তা ভাবনা করবো যে ক্রোমোজোম কয়টা গেল, মানে টুয়াইজেন গেল নাকি এন হয়ে গেল, এত কিছু চিন্তা করবো না? তাহলে ডেফিনেটলি আমার কপি পেস্টের ক্ষেত্রে ক্রোমোজোম কয়বার ডিভাইড হবে? একবারই ডিভাইড হবে, যে নিউক্লিয়াসের মতো সমান চলে যায়, ঠিক আছে? সমান চলে যায়। এই ক্ষেত্রে মাইটোসিস সবচেয়ে সেফার। তাহলে মাইটোসিসের ক্ষেত্রে আমার কোনো ধরনের চেঞ্জেস আসতেছে না, নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের মধ্যে কোনো ডিফারেন্স আমরা দেখতেছি না, ঠিক আছে? সুন্দর মতো কপি পেস্ট হয়ে গেছে। কিন্তু যখন আমি মিওসিস দেখব, এখানে ক্রোমোজোম তুমি কয়বার ভাগ করবা? 2বারই যদি ভাগ করো, তাহলে কিন্তু সমান হয়ে দেখো, এটা মাইটোসিসের মতো হয়ে যাবে। 2বারই যদি ভাগ করো, তাহলে কিন্তু এটা মাইটোসিসের মতো হয়ে যাবে। তুমি কি চাও এই জিনিসটা মাইটোসিসের মতো হয়ে যাক? ডেফিনেটলি না। তাহলে আমার জিনিসটা হচ্ছে একবার ডিভাইড করা লাগবে। কয়বার? একবার ক্রোমোজোম কয়বার ডিভাইড করব? একবার ডিভাইড করব। কেন একবার ডিভাইড করব সেটা একটু বুঝে নি। মিওসিস যে প্রক্রিয়াটা সেটা 2টা ধাপে হয়। কটা ধাপে? 2টা ধাপে, মিওসিস 1 এবং মিওসিস 2, ঠিক আছে? এই মিওসিস 1 যেটা আছে, এটাতেই দুনিয়ার ঘাপলা, এটাতেই হচ্ছে ক্রোমোজোম ডিভাইডের সময় একটু
আলাদা কিছু হবে, কিন্তু মিয়োসিস 2 যেটা এটা এক্স্যাক্টলি মাইটোসিসের মতো। কেন মতো? মাইটোসিসের মতো। কেন মতো? মাইটোসিস মানে ও কি কপি পেস্ট করবে, ঠিক আছে? তাহলে এখন মিয়োসিস 1 এর সময় কি করবা তুমি? হইতেছে মিয়োসিস 1 এর সময় ক্রোমোজোম একবার যে ডিভাইড করবা, মিয়োসিস একবার যে ডিভাইড করবা ওইটারে আর দ্বিতীয়বার বাকি কোষগুলোকে দিবা না। অর্থাৎ এই যে একটা কোষ সৃষ্টি হবে, প্রথমে যে একটা কোষ থেকে দুইটা পাবা, এদের ভিতরে ক্রোমোজোমটা কমে যাবে, এদের ভিতরে ক্রোমোজোমটা n হয়ে যাবে, এই যে টুয়াইস n n হয়ে গেল। এবার সুন্দর মতো বললাম স্টেপ 2 তে কি হবে? মাইটোসিস কপি পেস্ট। n থেকে কি হবে? এই চোখ বন্ধ করে n থেকে আরো দুইটা n তৈরি হবে, এখানেও চোখ বন্ধ করে n থেকে আরো দুইটা n তৈরি হবে, এবং আলটিমেটলি কোষ পাবো আমরা 4টা। কিন্তু 4টা কোষেই কি পাবো আমরা? n পাবো। 4টা কোষে কি পাবো? n পাবো। 4টা কোষে কি পাবো? n পাবো। অর্থাৎ ডিভাইডেশনটা বুঝতে পারছো? প্রথমত আমার যে নিউক্লিয়াসটা সেটা দুই ক্ষেত্রেই কি সমানভাবে ডিভাইড হয়, যার কারণে একটা কোষ থেকে যখন দুইটা কোষ সৃষ্টি হবে একবার ডিভাইড হবে, একটা কোষ থেকে যখন 4টা কোষ সৃষ্টি হবে দুইবার ডিভাইড হবে। কিন্তু ক্রোমোজোমের ক্ষেত্রে একটা কোষ থেকে দুইটা কোষ হওয়ার সময় একবার, মিয়োসিসের ক্ষেত্রে একটা কোষ থেকে 4টা কোষ সৃষ্টির সময় একবার ডিভাইড হয়েছে, যার কারণে টুয়াইস nটা রিডিউসড হয়ে n হয়ে গেছে, এবং এই nটাই কপি পেস্ট হয়ে 4টা কোষ সৃষ্টি হয়েছে, ঠিক আছে? আর এই নাম্বারটা আমার মনে রাখতে হবে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা কখর জন্য ইম্পর্টেন্ট, এবং কনসেপ্টটা মাথায় গেঁথে রাখা ইম্পর্টেন্ট। অর্থাৎ এই জায়গাতে আমরা যেই জায়গাগুলো কনফিউশনে ভুগি, আমরা যেগুলো অনেক বেশি প্যারা দিবে সেই জিনিসগুলো ক্লিয়ার করে ফেললাম। এবং এবার হচ্ছে কি আমরা শুরু করতে যাচ্ছি প্রথম যেই টপিকটা, সেটা হচ্ছে মাইটোসিস। আচ্ছা, তো এখন হচ্ছে কি আমরা ওয়েব সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে গিয়ে মাইটোসিস। তো ওয়েব সিরিজে যেরকম অনেকগুলো এপিসোড থাকে, আমাদের মাইটোসিসেও কিন্তু সেরকম 5টা এপিসোড আছে। এই 5টা এপিসোডে দেখবো আমরা কেউ অ্যাপিয়ার করতেছে, কেউ আসতেছে, কেউ চলে যাচ্ছে, কেউ রাগ করে আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই ধরনের নাটকীয় জিনিসপাতি আমরা দেখবো। সো এই যে এপিসোডগুলো, সেগুলোর বেশ কিছু টাইটেল আমরা এখানে মধ্যে দিছি, তো প্রত্যেকটা এপিসোড আমরা এক্সপ্লেইন করবো। তো প্রথমে শুরু করি আমাদের প্রিয় এপিসোড প্রোফেজ। আচ্ছা, একটা মিনিট, এখন একটা এপিসোড শুরু হচ্ছে বা হচ্ছে কি একটা এক্সাম তুমি ধরো দিচ্ছ, ঠিক আছে? তার আগে তোমার ডেফিনেটলি একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে না? প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে। তো আমাদের এই যে এপিসোড শুরু হবে, কিংবা হচ্ছে গিয়ে তুমি যে পরীক্ষাটা দিবা, তার আগে ডেফিনেটলি একটা টাইম ফেজ পর্যন্ত আমরা কি করি? প্রস্তুতি নিই। এই যে কোষগুলো একটু পরে একটা মানে পারফরমেন্স দিবে, তো ডেফিনেটলি তার আগেও তার প্রস্তুতি লাগবে। তো এই যে আমাদের যে কোষগুলা বা যে নিউক্লিয়াসটা বা যে ক্রোমোজোমগুলা, সবার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির ফেজের নাম হচ্ছে গিয়ে ইন্টারফেজ। কি ফেজ? ইন্টারফেজ, ঠিক আছে? এখন ইন্টারফেজের ইন্টার শব্দটার অর্থ হচ্ছে গিয়ে মধ্যবর্তী। ইন্টার শব্দটার অর্থ কি? মধ্যবর্তী। কার মধ্যবর্তী? দুইটা মাইটোসিসের মধ্যবর্তী পর্যায়ে। এই ধরো এটা একটা মাইটোসিস হয়েছে, এবং একটু পরে আরো একটা মাইটোসিস হবে। ডেফিনেটলি আমরা কি বলছি? কপি পেস্ট হয় না? একটা কোষ যদি মাইটোসিস হয়ে দুইটা কোষ হয়, ওই দুইটা কোষ আবার মাইটোসিস হয়ে 4টা কোষ হয়ে যাবে একটু পরে, ঠিক না? তো ডেফিনেটলি 2 থেকে 4, 4 থেকে 8 এভাবে করে মাল্টিপ্লাই হবে। সো একটা মাইটোসিস হয়েছে, তার পরবর্তীতে যে টাইমটা থাকবে, গ্যাপটা থাকবে, ওই টাইমটাই কি? ইন্টারফেজ। ওই টাইমটাই কি? ইন্টারফেজ, ঠিক আছে? ওই মাইটোসিস শেষ, তার পরবর্তী মাইটোসিসের আগের যে টাইমটা, এটা হইতেছে কি? ইন্টারফেজ, ঠিক আছে? এখন দেখো, তুমি বলতেই পারো যে ভাই মাইটোসিস তো অনেক বড় প্রক্রিয়া, এতগুলো ধাপ কমপ্লিট করে এসে একটুখানি ব্রেক দিয়ে হইতেছে আরেকটা আবার ওই কোষটা আমার মাইটোসিসের জন্য প্রস্তুত হবে। ব্যাপারটা কি এমন? ডেফিনেটলি না। তুমি নিজে চিন্তা করে দেখো, পরীক্ষা তুমি কত ঘন্টা দাও? 2 থেকে 3 ঘন্টা। কয়টা পরীক্ষা দাও? 10 থেকে 12টা। 1 মাস ধরে তুমি পরীক্ষা দাও, কিন্তু প্রিপারেশন তুমি কয় মাস নাও? 12 মাস, 1 বছর, 2 বছর তুমি প্রিপারেশন নাও। ফাজিলদের কথা বাদ দিলাম, ফাঁকিবাজদের কথা বাদ দিলাম, তারা হইতেছে আমার মতো 2-3 মাস লাস্টে প্রিপারেশন নেবে। বাট ডেফিনেটলি একজন স্টুডেন্ট অনেকদিন ধরে প্রিপারেশন নেয়, বাট পরীক্ষা দেয় কম। ওইভাবে সেম আমার যে ইন্টারফেস, এই ইন্টারফেস দশাতে আমার সময় যাবে 90 থেকে 95 ভাগ। 90 থেকে 95 ভাগ সময় যাবে ইন্টারফেসে। বাকি যে 5 থেকে 10 ভাগ থাকতেছে টাইম, এই 5 থেকে 10 ভাগ টাইম হইতেছে গিয়ে আমরা কিসে দিব? আমরা দিব মাইটোসিসে বা কোষ বিভাজন। অর্থাৎ কোষ বিভাজনের টাইমটা খুবই কম, খুবই ছোট্ট। বাকি পুরো টাইমটা হইতেছে আমার ইন্টারফেসে চলে যায়, ঠিক আছে? বাকি টাইমটা আমার কোথায় চলে যায়? ইন্টারফেসে চলে যায়। তো এই জিনিসপাতিগুলো খুব বেশি যে এখন এসএসসি লেভেলে লাগবে এমন না, এগুলো ইন্টারে পাবা। আর একটু করে ধারণা দিয়ে রাখলাম। তো আমরা শুরু করি আমাদের প্রোফেজ। এই যে প্রোফেজ শুরু করতেছি, এই প্রোফেজের প্রো মানে কি? প্রো মানে হচ্ছে গিয়ে আদি। প্রো মানে কি? প্রো মানে আদি বা শুরুর বা আগের ধাপ, ঠিক আছে? একদম প্রথমের ধাপ। এটার কারণের নাম কি? প্রোফেজ, ঠিক আছে? আমি এখানে কি লিখলাম? জল বি যোজন। বি মানে কি? মাইনাস।
বি মানে বিয়োগ বা মাইনাস, বি মানে কি মাইনাস বা বিয়োগ, কি মাইনাস হচ্ছে পানি মাইনাস হয়ে যাচ্ছে বা জল মাইনাস হয়ে যেতেছে, ঠিক আছে। তো তুমি এই জায়গায় দেখো এটা যদি হচ্ছে কি একটা নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসে যে নিউক্লিয়াল আজকে গিয়ে আমার যে যে পেঁচানো 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 এগুলো কি, এগুলো হচ্ছে গিয়ে আমার ক্রোমোজোম, ঠিক আছে। ধরো এরকম পেঁচানো পেঁচানো ক্রোমোজোম আছে এবং এই যে ক্রোমোজোমকে ঘিরে চারপাশে কি থাকবে, চারপাশে থাকবে পানি, চারপাশে থাকবে পানি। এখন ধরো কোনো কিছু চারপাশে পানি আছে বা পানির ভিতরে কোনো কিছু আছে, তুমি বলো এই যে পানির ভিতরে কোনো কিছু থাকবে, পানি সমৃদ্ধ কোনো কিছু তুমি কি খুব ভালো মতো দেখতে পারবা? মাইক্রোস্কোপের নিচে ভালো মতো দেখা যাবে? ডেফিনেটলি না। এই জায়গাতে আমার যখন পানিগুলো বিয়োগ হয়ে যাবে বা পানিগুলো মাইনাস হয়ে যাবে, ডেফিনেটলি জিনিসটা দেখতে আরো সহজ হবে। তখন আমি বলবো জিনিসটা কি হয়েছে, জিনিসটা দৃষ্টিগোচর হয়েছে, জিনিসটা কি হয়েছে, জিনিসটা দৃষ্টিগোচর হয়েছে, ঠিক আছে। কিসের দৃষ্টিগোচর হয়েছে? মাইক্রোস্কোপের নিচে। মাইক্রোস্কোপের নিচে যখন তুমি এই যে প্রোফেজ দশাটা দেখবা, তখন দেখবা যে ক্রোমোজোম গুলোকে খুব ভালো মতো দেখা যাচ্ছে। প্রথম কথা তো পানি চলে যাচ্ছে আশেপাশ থেকে। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে আমার যে ক্রোমোজোম গুলা, এতক্ষণ তো বললাম আমি ক্রোমাটিন বলবো কখন, কোষ বিভাজন শুরুর আগে। এখন কোষ বিভাজন শুরু হয়ে গেছে, কি বলবো? ক্রোমোজোম। আমার যে ক্রোমোজোম গুলা, এই ক্রোমোজোম গুলো কি হবে, অনেক বেশি ঘন হয়ে যাবে, অনেক বেশি ঘন হয়ে যাবে, অনেক বেশি ঘন হয়ে যাবে। ঘন হওয়ার মানে কি, অনেক বেশি কি হয়ে যাওয়া, মোটা এবং খাটো হয়ে যাওয়া, মোটা এবং খাটো হইতে থাকবে, ঠিক আছে। কারা? ক্রোমোজোম গুলা। এই ধরো এখানের মধ্যে যেরকম আমরা দেখতেছি পেঁচানো পেঁচানো খুবই চিকন তার মতো, ঠিক আছে। এইখানে কিন্তু এরকম না, এইখানে কিন্তু আলটিমেটলি যখন হচ্ছে গিয়ে আমার প্রোফেজ শুরু হয়ে যাবে, তখন তাদেরকে দেখতে লাগবে এইরকম। একটাকে যদি দিয়ে সুতার জিনিসটাকে যদি একটু জুম করলে এরকম দেখবা, ঠিক আছে। ঠিক হচ্ছে গিয়ে মোটা এবং একটু করে খাটো, ঠিক আছে, মোটা এবং খাটো। একটু আগে কিন্তু সেটা দড়ির মতো পেঁচানো 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 ছিল, চিকন সুতার মতো ছিল, ঠিক আছে, চিকন সুতার মতো ছিল। বর্তমানে সেটা দেখতে এইরকম, ঠিক আছে। এখান থেকে এই পর্যায়ে চলে আসছে। তাহলে আমরা কি বলতে পারি, সেটাকে দেখতে মাইক্রোস্কোপের নিচে দৃষ্টিগোচর হবে। এবং এই যে এই দড়িগুলা, এই দড়ির মতো স্ট্রাকচার গুলো ক্রোমাটিন তন্তু বলতেছি, তুমি কি বলতে পারো এখানে দুইটা ক্রোমাটিন তন্তু? তুমি কি বলতে পারবা এখানে চারটা ক্রোমাটিন তন্তু? বলতে পারবা না। কিন্তু প্রোফেজ যখন শুরু হবে, তখন এই যে পেঁচানো পেঁচানো জায়গাটা, এই পেঁচানো পেঁচানো জায়গাগুলোর মাঝখানে একটা পোরশন চলে আসবে, মাঝখানে একটা ভাগ চলে আসবে, যার মাধ্যমে এই যে দড়িগুলা আলাদা আলাদা করে ভাগ হয়ে যাবে। এই দেখো, এই একটা ভাগ, এই দুইটা ভাগ, এই তিনটা ভাগ, চারটা ভাগ। এই যে পয়েন্টটা যেটা দিয়ে ভাগ হচ্ছে, সেটার নাম কি? সেটার নাম সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার, ঠিক আছে, সেন্ট্রোমিয়ার। এই যে সেন্ট্রোমিয়ার দিয়ে যে ডিভাইড হচ্ছে, এই একটা পোরশনের নাম হচ্ছে তোমার ক্রোমাটিড, ঠিক আছে। এই যে এই সেন্ট্রোমিয়ার দিয়ে দুই ভাগ হইলো, সেন্ট্রোমিয়ার দিয়ে যে ক্রোমোজোম গুলো দুই ভাগ হলো, প্রত্যেকটা ভাগের নাম কি? ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিড কি? ক্রোমাটিড হচ্ছে ক্রোমোজোমকে যখন তুমি সেন্ট্রোমিয়ার দিয়ে ডিভাইড করতে পারবা, বিভক্ত করতে পারবা, তখন প্রত্যেকটা ক্রোমোজোমের যে ভাগ করার, প্রত্যেকটা ক্রোমোজোমের ভাগকে আমরা কি বলবো? ক্রোমাটিড বলবো। তাহলে আমার ক্রোমাটিড টার্মটা প্রথমবার কোথায় পাবো আমরা? প্রোফেজে। ঠিক আছে। তার মানে এই তিনটা পয়েন্ট এখানের মধ্যে খুব ভালো মতো আসতেছে। কেন হচ্ছে জিনিসগুলো? প্রথমত জল বিযোজন হয়েছে এটার মাধ্যমে। দ্বিতীয়ত আমার যে ক্রোমোজোম গুলো সেগুলো অনেক বেশি ঘন হয়ে যাচ্ছে। কিভাবে ঘন হচ্ছে এটা ইন্টারে গেলে একটু ভালো মতো পড়তে পারবা। সেটা হচ্ছে ডিএনএ যেগুলো থাকে, এই ডিএনএ গুলো খুব ভালোভাবে কয়েলিং বা পেঁচানোর মাধ্যমে যে ডিএনএ গুলো অনেক বেশি পেঁচানো হয়ে যায়, পেঁচানোর মাধ্যমে ডিএনএ গুলো কেমন হবে? ঘন হয়ে যাবে। কোনো কিছু যদি ঘন হয় সেটা মোটা হয়ে দেখতে একটু মোটা লাগবে না? ডেফিনেটলি এই কাজটা এখানে হয়েছে, যার কারণে আমার ক্রোমোজোম গুলো দৃষ্টিগোচর বা মাইক্রোস্কোপের নিচে খুব ভালো মতো দেখা যাইতেছে। ঠিক আছে। এবং লাস্টে একটা যে জিনিস হবে সেটা হইতেছে, তুমি খেয়াল করে দেখো এখানে আমার যে নিউক্লিওলাসটা, এখানে যে নিউক্লিওলাসটা এবং এই যে এটাকে ঘিরে যে নিউক্লিয় পর্দাটা, এই দুইটা জিনিস কিন্তু আমার লাগতেছে না। ঠিক আছে। আমরা যখন পরবর্তী ফেজগুলো দেখবো যে এই দুই জিনিসের কাজ আমার নাই। কিসের ক্ষেত্রে? ক্রোমোজোম। আমার শুধু এখানের মধ্যে ক্রোমোজোমটাকে লাগবে। ঠিক আছে। কারণ এটাই তো আলটিমেটলি কি করতে হবে? ভাগ করতে হবে ভালো মতো। ঠিক আছে। ক্রোমোজোম লাগতেছে, নিউক্লিয়াসটা লাগতেছে, বাট ভিতরে যে নিউক্লিওলাসটা, নিউক্লিয় পর্দাটা, এগুলো আমার লাগতেছে না। তো আলটিমেটলি এগুলো কি হইতে থাকবে? এই দুটো জিনিস কি হইতে থাকবে? এই দুটো জিনিস
আলটিমেটলি বিলুপ্তির পথে যাবে, ঠিক আছে। তার মানে এদেরকে আমরা বিলুপ্ত করে দেব, ঠিক আছে। কিন্তু এখন কি বিলুপ্ত করব না, আমরা যখন পরবর্তী ফেজগুলোতে যাব দেখবো আস্তে আস্তে বিলুপ্তি শুরু হয় এবং একেবারে একটা পর্যায়ে গিয়ে একেবারে বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে। তো আলটিমেটলি প্রোফেজ জিনিসটা আমরা শুধু ভালো মতো বুঝলাম। তো পরবর্তী ফেজগুলো আমরা এখন দেখব। পর্যায়ে চলে যায়, সেটা হচ্ছে কি আমাদের প্রো মেটা ফেজ। এই মেটা মানে মধ্যবর্তী, মেটা মানে কি মধ্যবর্তী। প্রো মানে একটু আগে বলছি আগের বা আদি, তাহলে এটা হচ্ছে মেটাফেজের আগের দশা, প্রো মেটাফেজ, ঠিক আছে। প্রো মেটাফেজে কি হবে, বেশ কিছু ইন্টারেস্টিং জিনিসপাতি আমরা এখন দেখব। প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে কি স্পিন্ডল তন্তু, আবার দেখতেছি এস্টার রে, ভারী কি শব্দ। তারপরে দেখতেছি হচ্ছে বিলুপ্তির শুরু, কার বিলুপ্তির শুরু সেটা আমরা দেখব। দেখো এইখানে না বেশ কিছু সুতার মতো জিনিসপাতি আমরা দেখতেছি, ঠিক আছে। এই যে দেখো, এই যে দুই প্রান্ত জুড়ে সুতার মতো অনেক কিছু দেখতেছি। এগুলো আসলে তন্তু বলতে পারি আমরা, বা স্পিন্ডল তন্তু বলবো, ঠিক আছে। স্পিন্ডল তন্তু বলতে পারবো। এই স্পিন্ডল তন্তুটা আসলে এক্স্যাক্টলি কোত্থেকে আসছে, হঠাৎ করে তো সুতা চলে আসতে পারে না, বা কেন আসছে এটা একটু নিজের কাছে প্রশ্ন করা উচিত, ঠিক আছে। এই যে ধরো আমার যে স্পিন্ডল তন্তুটা, স্পিন্ডল যন্ত্রটা এইরকম করে করে বিস্তৃত, এভাবে করে করে বিস্তৃত থাকবে, এরকম করে করে বিস্তৃত থাকবে। এখন এখানে স্পেশালিটিটা হইতেছে দুইটা প্রান্ত তৈরি হয়ে যাবে, যেগুলোকে আমরা বলতেছি মেরু। কি বলতেছি, মেরু বলতেছি। এখানে একটা মেরু, এখানে আরেকটা মেরু, এখানে একটা মেরু এবং এখানে আরেকটা মেরু, দুই প্রান্ত। ক্রোমোজোম যেগুলো দেখতেছো এখানে, এই যে ক্রোমোজোম যাদেরকে দেখতেছো, এই ক্রোমোজোম গুলা দুইটা মেরুতে চলে যাবে। এই আমরা যে ক্রোমোজোম গুলোকে ভাগ করতেছি, আগে দেখো দুইটা ভাগে যে ভাগ করলাম, এই ক্রোমোজোম গুলো আলটিমেটলি দুইটা প্রান্তে চলে যাবে। এটা হচ্ছে কি ক্রোমোজোমের টার্গেট। প্রত্যেকটা ফেজে জিনিসটা মাথায় রাখবা, ক্রোমোজোমের টার্গেট কি, ক্রোমোজোমের টার্গেট ওই প্রান্তে যাওয়া। ও চিন্তা করতেছে এদিকে যাবে, ও চিন্তা করতেছে এদিকে যাবে। এখন যাওয়ার জন্য ডেফিনেটলি রশি বা দড়ি দরকার কিনা, ধরো তুমি উপরে যাওয়া, ঝুলে ঝুলে যেতে হবে, তুমি নিচে নামবা, ঝুলে ঝুলে নামতে হবে। এই ঝুলাঝুলির জন্যই আমার এই জিনিসটা আছে। এই জিনিসটার নাম হচ্ছে কি আমার স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু, ঠিক আছে। স্পিন্ডল তন্তুটা কোত্থেকে আসছে বললাম না, কেন আসছে এটা তো বুঝলা, দুই মেরুতে যেতে হবে ক্রোমোজোমকে। কোত্থেকে আসছে, এটা আসছে হচ্ছে গিয়ে কোষেরই একটা অঙ্গাণু থেকে, ঠিক আছে, যার নাম মাইক্রোটিবিউল। মাইক্রোটিবিউল, এই মাইক্রোটিবিউলটা কি একটু বোঝা লাগবে। মাইক্রোটিবিউলটা কি, মাইক্রোটিবিউলটা হইতেছে কোষের কঙ্কাল। কোষের কঙ্কাল কেন লাগতেছে তুমি তো প্রশ্ন করতেই পারো, ঠিক আছে। আমাদের কেন কঙ্কাল লাগে, কারণ হচ্ছে আমাদের বডিটাকে একটা স্ট্রাকচার দেওয়ার জন্য, ঠিক আছে, বডিটাকে ধরে রাখার জন্য। ঠিক সেম ভাবে একটা কোষকে ধরে রাখার জন্য কঙ্কাল লাগবে, এবং এই কোষ কঙ্কালের নামটাই হতেছে মাইক্রোটিবিউল। মাইক্রোটিবিউল, এই মাইক্রোটিবিউল থেকে আলটিমেটলি এই দড়িগুলো চলে আসছে, যাদের মাধ্যমে ঝুলে 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 আমার ক্রোমোজোমটা দুই প্রান্তে চলে যাবে, ঠিক আছে। তাহলে স্পিন্ডল তন্তুটা বুঝলাম কোত্থেকে আসলো, কেন আসলো। এটা তো হচ্ছে কি আমাদের উদ্ভিদ কোষের ক্ষেত্রে। প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে, এই প্রাণী কোষের ক্ষেত্রে সেম কাজটাই করবে হচ্ছে গিয়ে আমার সেন্ট্রিওল, ঠিক আছে। না স্পিন্ডল তন্তু তো আসছেই, বাট এক্সট্রা কিছু কাজ কারবার হবে। দেখবা যেখানে দুই প্রান্তে সেন্ট্রিওল যেটা আছে, দুই প্রান্তে কি করবে, তারার মতো করে চারদিকে ছড়াই যেতে থাকবে, ঠিক আছে। এই যে একটা তারা চারপাশে যেরকম গ্লো থাকে, স্টার, ঠিক আছে, স্টারের চারপাশে যেরকম রে থাকে, ঠিক আছে, রশ্মি থাকে, ওইরকম ভাবেই দেখতেছো যে কি একটা সেন্ট্রিওলের চারপাশে অনেকগুলো রশ্মি পাইতেছি আমরা। এই রশ্মিগুলোর নাম অ্যাস্টার রশ্মি। ডেফিনেটলি অ্যাস্টার মানে স্টার, স্টারের সাথে সম্পর্ক পাচ্ছ না। এই অ্যাস্টার মানে কি, অ্যাস্টার মানে স্টার, ল্যাটিন অ্যাস্টার মানে হচ্ছে তারা বা স্টার। স্টারের মতো যে দেখতে এই রশ্মিগুলা বা এই রেগুলার নাম অ্যাস্টার রে, ঠিক আছে। তো এটা বললাম। এর পরবর্তীতে বিলুপ্তির শুরু আমরা বলতেছি। কার বিলুপ্তির শুরু, তুমি চিন্তা করে দেখো, এখানে আমার এই যে এখানে পুরো জায়গাটাতে আমার লাগতেছে না এরে, এই যে গোল্লা যার নাম হচ্ছে নিউক্লিয়াস, তারে আমার লাগবে না। এবং এখানে চারপাশে যে হচ্ছে গিয়ে মেমব্রেন, এই দেখো মেমব্রেন আছে, এই মেমব্রেনটারও গ্যাপ করে দিব আমরা, ঠিক আছে। মেমব্রেন আমার লাগতেছে না,
ঠিক আছে, মেমব্রেন আর লাগতেছে না। তাহলে বিলুপ্তির শুরু কিন্তু আমি লিখছি, বিলুপ্তি লিখি না, এটা কিন্তু ঢুকতে হবে মাথার মধ্যে। কেন? এমসিকিউতে আসবে বিলুপ্তির শুরু কোথায় হয়, বিলুপ্তি কোথায় হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে বেশ কিছু টার্ম দেখলাম। প্রথম এখানে স্পিন্ডল তন্তু আসছে কোত্থেকে, অ্যাস্টারের কোত্থেকে আসছে বা কেন আসছে এগুলো দেখলাম। এরপর আমরা বিলুপ্তির ব্যাপারটা দেখতেছি, বিলুপ্তির শুরু হবে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনের। তাহলে বিলুপ্তি কোথায় হবে, বিলুপ্তি পরের ফেজে হবে। তুমি দেখো তো এখানে কি আমাদের যে নিউক্লিয়াস কিংবা যে নিউক্লিয়ার মেমব্রেন তাদেরকে দেখা যাচ্ছে? তাদের কাউরে দেখা যাচ্ছে না, কারণ এইখানে আমার বিলুপ্তি ঘটে গেছে। আমি এখানে কি লিখছি, মোটা খাটো বিকর্ষণ, বিলুপ্তি, বিভাজন, অনেক কিছু লিখে ফেলছি। ঠিক আছে, আস্তে আস্তে আসবো। প্রথমত মেটাফেজ মানে মাঝামাঝি বা মধ্যবর্তী, আমরা আগে লিখছিলাম মাঝামাঝি। ঠিক আছে, মাঝামাঝি। কার মাঝামাঝি? এই যে দেখো স্পিন্ডল যন্ত্র যেটা, সেটার মাঝখানে যদি তুমি একটা রেখা টানো, এই মাঝখান বরাবর সবগুলো ক্রোমোজোম চলে আসছে কিনা? আসছে। ঠিক আছে, এই তার মানে এই ফেজে আমরা ক্রোমোজোম গুলোকে কি করব, ক্রোমোজোম গুলোকে দেখবো যে তারা মাঝামাঝি চলে আসছে। যেই মাঝামাঝি অঞ্চলের নাম বিষুবীয় অঞ্চল। কি অঞ্চল? বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল মানে মাঝামাঝি চলে আসা। তাহলে প্রথমেই আমার যে ক্রোমোজোম গুলো সেগুলো মাঝামাঝি পর্যায়ে চলে আসবে। এবং এই মেটাফেজের মেটা দিয়ে আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, মোটা এবং খাটো। আমরা যখন প্রথম প্রোফেজ দেখছিলাম, প্রোফেজ এগুলোর এই অবস্থা ছিল, এগুলোর এই অবস্থা ছিল, কেমন এমন এমন ছিল। এই জায়গা থেকে যখন আমরা মেটাফেজে আসবো, মেটাফেজে এদের অবস্থা হয়ে যাবে এরকম। দেখো এরকম হয়ে গেছে না, একদম মোটা এবং একদম খাটো, একদম মোটা এবং একদম খাটো। তাইলে মোটা এবং খাটো কোন জায়গায়, কোন ফেজে পাইতেছি আমরা? মেটা ফেজে পাইতেছি। কোন ফেজে পাইতেছি? মেটা ফেজে পাইতেছি। ঠিক আছে, মোটা এবং খাটো। ঠিক আছে, আচ্ছা এরপরে লিখছি আমি বিকর্ষণ। বিলুপ্তি তো বুঝলা, কার বিলুপ্তি হয়ে গেছে বুঝলা। বিকর্ষণ মানে কি বুঝাইছি? বিকর্ষণ মানে তুমি চিন্তা করে দেখো তো, এই যে সেন্ট্রোমিয়ার দিয়ে হইতেছে আমরা ক্রোমোজোম গুলোকে ডিভাইড করছি, এদের তো প্রত্যেকটার নাম কি আছে না? ক্রোমাটিড। প্রত্যেকটার নাম কি? ক্রোমাটিড। এই যে এই একটা সেন্ট্রোমিয়ারকে উপরের পোর্শনটাও ক্রোমাটিড, নিচের পোর্শনটাও ক্রোমাটিড। এই ক্রোমাটিড গুলোর মধ্যে একটা আকর্ষণ আছে না? দেখো তুমি খেয়াল করে দেখো, এই দুইটার মধ্যে একটা আকর্ষণ আছে, এই দুইটার মধ্যে আকর্ষণ আছে। এই আকর্ষণটা এতক্ষণ ধরে ছিল, কিন্তু এখন কি হবে? ওর আর ওর মধ্যে বিকর্ষণ সৃষ্টি হয়ে যাবে। ও বলবে তুই দূরে যা, ও বলবে তুই দূরে যা। কেন? কারণ একটু পরে ও চলে যাবে এক মেরুতে, ও চলে যাবে আরেক মেরুতে। ঠিক আছে, তারা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে ও চলে যাবে এক মেরুতে, ও চলে যাবে অন্য মেরুতে। যেহেতু চলে যাবে, তখন ও ওরে বলতেছে তোর আর আমার মধ্যে আর কোনো আকর্ষণ নাই, আলাদা হয়ে যা। আলাদা হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি বিকর্ষণ। অর্থাৎ কাদের মধ্যে বিকর্ষণ সৃষ্টি হবে? ক্রোমাটিড গুলোর মধ্যে বিকর্ষণের সৃষ্টি হবে। কাদের মধ্যে? ক্রোমাটিডের মধ্যে। কাদের মধ্যে? ক্রোমাটিডের মধ্যে। যে ক্রোমাটিড গুলো, এই যে ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড একটা ক্রোমাটিড, তাদের মধ্যে বিকর্ষণের সৃষ্টি হবে। এই বিকর্ষণের সৃষ্টিটা এই জায়গায় শুরু হয়ে যাবে এবং বিভাজনের শুরু হয়ে যাবে। বিভাজন যেহেতু বিকর্ষণ হয়েছে, মানে ও বলতেছে ওরা দেখতে পারতেছে না, ও বলছে তুই দূরে যা, এ বলতেছে তুই দূরে যা, ও বলতেছে তুই দূরে যা। দূরে যেহেতু যাইতে বলতেছে ঠিক আছে আমি আমার সেন্ট্রোমিয়ারের পার্টটা নিয়ে আলাদা হয়ে যাব, ও বলতেছে আমি আমার সেন্ট্রোমিয়ারের পার্টটা নিয়ে আলাদা হয়ে যাব। ঠিক আছে, ও মাঝখানে আলাদা হয়ে যাবে, ও মাঝখানে আলাদা হবে। এরকম প্রত্যেকটা ক্রোমাটিড কিন্তু বলতেছে, দেখো প্রত্যেকটা ক্রোমোজোমই বলতেছে আলাদা হয়ে যাবে, ও বলতেছে আলাদা হয়ে যাবে। তার মানে এখানে মাঝামাঝি যতগুলো ক্রোমোজোম আছে সবাই বলতেছে আলাদা হয়ে যাবে, অর্থাৎ বিভাজনের শুরু কিন্তু হয়ে গেছে। তাহলে আমাদের যে ওয়েব সিরিজটা এখন টান উত্তেজনা, ধুম টানা। ঠিক আছে, আচ্ছা তো এখন পরবর্তী এপিসোডে আমরা চলে আসছি। এই পরবর্তী এপিসোডে আমরা দেখতেছি তারা ডিভাইড হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তারা আলাদা হয়ে গেছে। এখন আলাদা যে হয়ে গেছে, তারা এখন আবার তাদের মূল লক্ষ্যে কিন্তু তারা স্থির। তারা কেন আলাদা হয়েছিল? ও বলছে আমি ওইদিকে যাব, তুই ওইদিকে তোর জায়গায় যা। ও এই প্রান্তে দড়ি ধরে এই মেরুতে চলে আসবে, ওই দড়ি ধরে ওই মেরুতে চলে যাবে। তাহলে তাদের মানে ডেস্টিনেশন আলাদা, তাদের পথ আলাদা। ঠিক আছে, ওই যে রোমান্টিক কথাবার্তা চলে আসছে আর কি। পথ আলাদা হয়ে গেছে, গন্তব্য আলাদা হয়ে গেছে, এখন তারা দুইজন দুই দিকে চলে যাবে। এইসব ব্যাপারে এখন হচ্ছে কি আমরা অ্যানাফেজে চলে আসছি। ঠিক আছে, আমি ওখানে বহুত কথাবার্তা লিখলো, ওখানে কিন্তু জাস্ট লিখছি VLJI। তুমি বলতে পারো ভাই VLJI কি? VLJI কি? এতক্ষণ ধরে কথাবার্তাগুলো বলার একটাই মানে, কারণ ওরা যাবে দুই মেরুতে। যেহেতু দুই মেরুতে যাবে, তুমি চিন্তা করে দেখো, তুমি যখন এভাবে হাঁটো, ঠিক আছে, হাঁটার সময় তোমার হ্যান্ডের পজিশনটা সবার আগে থাকবে না? ঠিক আছে, হাতের পজিশনটা সবার আগে। তাহলে আমি বলতে পারি না তোমার হাতটা তোমাকে লিড দিতেছে, এইভাবে যখন যাচ্ছে তোমার হাতটা তোমাকে লিড দিচ্ছে। ঠিক সেম ভাবে ওরা যখন যাইতেছে, এখানে কেউ না কেউ তো লিড দিবে না? কে লিড দিবে? লিড দিবে হচ্ছে সেন্ট্রোমিয়ার।
কে লিড দিবে? সেন্ট্রোমিয়ার। এই কথাগুলো বইয়ে লেখা আছে। ওকে, সেন্ট্রোমিয়ার অগ্রগামী। সেন্ট্রোমিয়ার কি? অগ্রগামী, মানে আগের দিকে, লিডার, লিড দিতেছে সেন্ট্রোমিয়ার। এই যে বিন্দুগুলো লিড দিতেছে। পিছনে কি থাকতেছে? পিছনে ক্রোমাটিড থাকতেছে। পিছনে কি থাকতেছে? ক্রোমাটিড বা ক্রোমোজোম থাকতেছে। ক্রোমোজোম বা ক্রোমাটিড থাকতেছে। এই যে ক্রোমোজোম বা ক্রোমাটিড গুলো যে থাকতেছে, তাদের থাকার যে আকারটা দেখতে তাদের যেমন লাগবে সেটা হচ্ছে এক্স্যাক্টলি, এই দেখো, করে দেখতে লাগে ভি এর মতো, ওকে দেখতে লাগে এল এর মতো, ওকে দেখতে লাগে এল এর মতো, ওকে দেখতে লাগে জে এর মতো, ওকে দেখতে কি লাগে? জে এর মতো, ওরে দেখতে আই এর মতো লাগতেছে। তাইলে এই যে ক্রোমোজোম গুলা বা ক্রোমাটিড গুলা তারা যে পিছনে থাকতেছে এবং সেন্ট্রোমিয়ার যে অগ্রগামী থাকতেছে, এটার কারণে তাদের যে আকার আকৃতি সেগুলোর ভিতরে কিছু চেঞ্জ আসতেছে এবং তাদের দেখতে এক্সাক্ট লাগতেছে ভি এর মতো, এল এর মতো, জে এর মতো, আই এর মতো। এবং এই যে ভিএল জে আই, এই ভিএল জে আই যে আকার আকৃতিগুলা, সেগুলোর আন্ডারে আমরা ক্রোমোজোম গুলাকে বিভিন্ন নাম দিছি। এই নামগুলো হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, দুঃখিত, প্রথমে হচ্ছে মেটাসেন্ট্রিক, মেটা, সাবমেটা, অ্যাক্রো, এবং টেলো। সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। ঠিক আছে, কোনটা ভি, কোনটা এল, কোনটা জে, কোনটা আই, তুমি খালি প্রথমত মুখস্থ করে রাখো ভিএল জে আই। এরপরে বাকি এখান দিয়ে এই জিনিসগুলো মুখস্থ করাও লাগবে না। কেন লাগবে না? সাব মানে কি? আন্ডারে। সাব মানে কি? আন্ডারে। তাহলে সাব মেটাসেন্ট্রিক আগে নাকি মেটাসেন্ট্রিক আগে? মেটাসেন্ট্রিক আগে। মেটাসেন্ট্রিক আগে, তারপরটা কি? ডেফিনেটলি সাব মেটাসেন্ট্রিক। তাহলে এটা কি? এল হবে। ধরো একটু টেলো ভুলে গেছো, কিন্তু টেলোর মানে তুমি জানো। টেলোর মানে তুমি জানো। টেলোর মানে শেষ। টেলোর মানে শেষ। টেলোর মানে কি? শেষ। এই যে আমরা এখনই দেখবো পরবর্তী ফেজের নাম টেলোফেজ, কারণ এটা হচ্ছে মাইটোসিসের শেষ ধাপ। তাহলে টেলোর মানে শেষ। তাহলে ভিএল জে আই যদি মনে রাখতে পারো, তাহলে লাস্টে ডেফিনেটলি আই হবে, বাকিটা যেটা সেটা হচ্ছে এল হবে। ভিএল জে আই, ঠিক আছে, বাকিটা ডেফিনেটলি জি হবে। তাহলে ভিএল জে আই, তা আমরা এটা সেটা মনে রাখবো, ভিএল জে আই। তাহলে মেটা সাবমেটা একটু টেলো এমসিকিউ তে আমরা আনসার করতে পারবো। ঠিক আছে, তাহলে অ্যানাফেজের কাহিনীটা আমরা পড়ে ফেললাম। কি হয়ে গেল? প্রথমত বিভক্ত হয়ে গেল। কারা কারা? ক্রোমাটিড গুলো বিভক্ত হয়ে গেল বা ক্রোমোজোম গুলো বিভক্ত হয়ে গেল এবং দুই প্রান্তে যাওয়া শুরু করলো। তারা কিন্তু আর মাঝামাঝি নাই, ঠিক আছে, তারা বিভক্ত হয়ে গেল। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমার কিন্তু আস্তে আস্তে দড়ির কাজ শেষের দিকে চলে আসছে। কার কাজ? দড়ির কাজ। দড়ির নাম স্পিন্ডল তন্তু। দড়ির নাম স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল প্রায় তন্তু এখন যেহেতু কাজ শেষ, মানুষের কাজ কি? একটা ফুল কিছুক্ষণ নেবে, ফুলের স্মেল চলে যাবে, পরে ফেলে দেবে, বা ফুলটা হচ্ছে পচে যেতে গেলে ফুলটা ফেলে দেবে। ডেফিনেটলি লুপ্ত প্রায় যখন হবে, তার আর কোনো কাজ নেই, তা সে আস্তে আস্তে চলে যেতে থাকবে। আচ্ছা, আমরা এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে আসছি। নাম হচ্ছে কি? টেলোফেজ। নাম কি? টেলোফেজ। এই টেলোফেজের টেলো মানে কি? টেলোফেজের টেলো মানে হচ্ছে শেষ। কিসের শেষ? এই যে আমাদের মাইটোসিসের শেষ। ঠিক আছে, তাহলে টেলোফেজে আমরা চলে আসলাম, মাইটোসিসের শেষ পর্যায়ে চলে আসলাম। যোজন, বিলুপ্তি এবং আবির্ভাব কথাবার্তাগুলো লেখা আছে এখানের মধ্যে। এগুলোর মানেটা কি? ঠিক আছে, আমরা বললাম না যে হচ্ছে কি সুতার কাজ শেষ বা দড়ির কাজ শেষ, দড়ি বেয়ে বেয়ে পাশে যাওয়া শেষ। তার মানে যেহেতু দড়ির কাজ শেষ বা স্পিন্ডল যন্ত্রের কাজ শেষ, কার শেষ? কাজ শেষ স্পিন্ডল যন্ত্রের কাজ শেষ। স্পিন্ডল যন্ত্র, এবং যন্ত্রের সাথে কি থাকে? যন্ত্র তো আলটিমেটলি তন্তু দিয়ে ফর্ম হচ্ছে, ঠিক না? স্পিন্ডল যন্ত্র এবং স্পিন্ডল তন্তুর কাজ শেষ, তার মানে এদেরকে আমরা কি করে দেব? বিলুপ্ত করে দেব। ঠিক আছে, এদেরকে আমরা বিলুপ্ত করে দেব, প্রয়োজন শেষ, চলে যাক। এরপরে আবির্ভাবের কথা লিখছি। তুমি চিন্তা করে দেখো, এতক্ষণ না হয় আমার কি লাগতেছিল না, নিউক্লিয়ার মেমব্রেনটা লাগতেছিল না। এখন যখন নতুন কোষ তৈরি হয়ে গেছে, ঠিক আছে, নতুন কোষ যখন তৈরি হয়ে গেছে, তখন ডেফিনেটলি তাদের আবার লাগবে না? ডেফিনেটলি লাগবে তাদের। যেহেতু তাদের আবার লাগতেছে, তখন আমরা এই দুইটা জিনিসকে আনতেছি। তার মানে আবির্ভাব কাজের হচ্ছে প্রথমে যারা চলে গেছিল তাদের নিয়ে আসবো নিউক্লিওলাস, এবং সাথে আমার মেমব্রেনটাকেও লাগবে। ঠিক আছে, সাথে আমার কি লাগবে?
মেমব্রেনটাকে আবার লাগতেছে। ওকে, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন দুইটাকে আবার লাগতেছে, তাদের দুইটার আবির্ভাব হলো, বিলুপ্তিকার হলো, সেটাও দেখলাম। এবং আমার যে জল যোজনের যে ব্যাপারটা সেটা এখানে চলে আসতেছে। ঠিক আছে, আমরা কি জানি জল যোজন হলে আলটিমেটলি দৃষ্টিগোচর কম হয়ে যায়। ঠিক আছে, মাইক্রোস্কোপের নিচে খুব ভালো মতো দেখা যায় না, ওই কাজটাই হবে। প্রথমে যেটা হয়েছিল তার উল্টাটা হবে। প্রথমে হয়েছিল জল বিযোজন, মানে জল চলে গেছিল, এখন আবার জল অ্যাপিয়ার করবে বা পানি অ্যাপিয়ার করবে। এই যে পানি অ্যাপিয়ার করার মাধ্যমে আমার আলটিমেটলি দুইটা কোষ আমি পাই গেছি। দুইটা কোষকে ডিস্টিং করতে পারবো না, আলাদা করতে পারবো। দেখো, ঠিক আছে, এর ভিতর কি আছে? পানি আছে। ঠিক আছে, যার মাধ্যমে আমরা আলাদা করতে পারতেছি। এখন এখানে আমি কি বলছিলাম, এই যে ভিতরের যে ক্রোমোজোম গুলা ছিল তারা আলাদা হয়ে বলছিল একে অপরকে যে তুই ওই মেরুতে চলে যা, আমি এই মেরুতে চলে যাবো, আমাদের ভিতরে যাতে কোনো কানেকশন না থাকে। ঠিক আছে, তো এই কাজটা এখানে হয়েছে। ঠিক আছে, ওরা দুই প্রান্তে চলে গেছে, কিন্তু চলে যাওয়া পর্যন্ত কি সীমাবদ্ধ থাকে? দুইটা মানুষ যখন অনেক বেশি ঝগড়া, যখন এক্সট্রিম লেভেলে চলে যায়, তারা এই জিনিসটা চেষ্টা করে যে তাদের ভিতর যাতে কোনোভাবে আর কি না থাকে, কমিউনিকেশন না থাকে, তারা একজন একজনকে ব্লক মেরে দেয়। এই যে ব্লকটা মারবে, এই ব্লক মারার কাহিনীটা এখানেও আছে। ব্লকটা মারতেছে, দেখো দুইটা সেলের মাঝখানে কি করতেছে? পার্টিশন দিয়ে দিছে। ঠিক আছে, ব্লক, যাতে একজন একজনের সাথে কি না থাকে, কমিউনিকেশন না থাকে। ও বলছে আমি একদম আলাদা হয়ে যাবো, ও বলছে আমি একদম আলাদা হয়ে যাবো। ঠিক আছে, যে আলাদা হওয়ার প্রসেসটা কি করতেছে? কোষ প্লেট করতেছে। ঠিক আছে, এই কোষ প্লেটটা আসছে কোত্থেকে? আমরা জানি আমাদের কোষের ভিতরে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণুর নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলা আলটিমেটলি কি করতেছে? আলটিমেটলি ছোট 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 ফ্র্যাকশনের মতো, ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মতো এখানে জমা হচ্ছে। কি হচ্ছে? জমা হচ্ছে, জমা একটা প্লেটের মতো গঠন করতেছে। এই প্লেটের মতো গঠন করার মাধ্যমে দুইটা কোষ ভাগ হওয়ার যে ব্যাপারটা সেটা একটু বেশি ত্বরান্বিত হচ্ছে, একটু বেশি ফাস্ট হচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাঝখানে জমা হয়ে দুইটা কোষ বিভাগ করে দিল। এটা কোন কিসের ক্ষেত্রে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে। আর পানি কোষের ক্ষেত্রে কি হবে? পানি কোষের ক্ষেত্রে এরকম প্লেটেড নাই। পানি কোষ বলতেছে যে আমরা একটু সহজ জিনিস করি, আমরা হইতেছে এই যে গোলাকার পোর্শনটা, এটা হইতেছে একটু পরে এরকম করে মাঝখানটা খাদের মতো গর্তের মতো সৃষ্টি হবে। এই দেখো গর্তের মতো সৃষ্টি হবে, একটু পরে এই গর্তটা আরো বেশি চিকন হয়ে যাবে, মানে আরো বেশি ডিপ হবে গর্তটা। দেখছো, এভাবে হয়ে আলটিমেটলি একটু পরে স্প্লিট করে, একটু পরে স্প্লিট করে ও একটা কোষ, ও একটা কোষ। ঠিক আছে, মাঝখান দিয়ে কি হলো? মাঝখান দিয়ে ভেঙে আলাদা হয়ে গেল গর্তের মাধ্যমে। ঠিক আছে, তো আলটিমেটলি গর্তটা সৃষ্টি হবে কিভাবে? এই যে দুটা কোষ মাঝখানে চওড়া হওয়ার মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার হচ্ছে কি আমরা কি দেখবো, মানে প্রসেসটা তো শেষ। ঠিক আছে, আমাদের কিসের প্রসেস শেষ? আমাদের মাইটোসিসের প্রসেসটা পুরাটা শেষ টেলোফেজের মাধ্যমে। ঠিক আছে, তো এই পুরা প্রসেসটা মাধ্যমে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আমাদের মাইটোসিসটা ধীরে ধীরে ধাপে ধাপে হচ্ছে এবং প্রত্যেকটা ধাপের প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটার মাধ্যমে কি মাইটোসিস শেষ? ডেফিনেটলি না। আমরা প্রথমে একটুখানি আলোচনা করছি যে মাইটোসিস আমাদের কেন লাগে, আরো ডিটেইলসে আমরা আলোচনা করব মাইটোসিসের এক্সাক্ট উপকারিতা কি এবং লাস্টে অপকারিতার ব্যাপার স্যাপারও আছে। তো আমরা চলে যাই ডিরেক্টলি মাইটোসিসের গুরুত্ব পার্টটাতে। প্রথমে পড়াইছি আমরা দৈহিক বৃদ্ধির ব্যাপারটা। এই যে তুমি যে ছোটবেলায় তো না তুমি যখন একটা কোষ ছিলা, এই একটা কোষ থেকে বর্তমানে তুমি যখন 30 ট্রিলিয়ন কোষ, 30 ট্রিলিয়ন কোষ, এটা কেন হয়েছে? এটা ডেফিনেটলি কিসের মাধ্যমে হয়েছে? দৈহিক বৃদ্ধির মাধ্যমে হয়েছে। এবং দৈহিক বৃদ্ধি যে হয়েছে, প্রত্যেকটা কোষের গুণগত মান একই। প্রত্যেকটা কোষের গুণগত মান একই। ঠিক আছে, প্রত্যেকটা কোষের গুণগত মান একই, যার কারণে আমরা বলতে চাই এটা কপি পেস্ট প্রসেস। এটার পরে জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জিনিসটা একটু কনফিউশন ক্রিয়েট করতে পারে। জনন কোষে কি হয় বলতো? সোজা বাংলায় একদম সোজা সাতটা আনসার হচ্ছে মিওসিস হয়। জনন কোষে কোন বিভাজন হয়? মিওসিস হয়। ঠিক আছে, কিন্তু জনন কোষের সংখ্যা যখন বৃদ্ধি করতে হবে, জনন কোষের সংখ্যা যখন নাম্বার যখন বাড়াতে হবে জনন কোষের, তখন আমরা কি করব? তখন আমরা করব এখানে মাইটোসিস। এমসিকিউতে তাইলে জনন কোষ দেখলে এক লাফে মিওসিস দেখানো যাবে না, দেখতে হবে যে জনন কোষের বৃদ্ধি কথাটা লিখছে কিনা। ঠিক আছে, জনন কোষের বৃদ্ধি কথাটা লিখছে কিনা দেখতে হবে। ঠিক আছে, জনন কোষের বৃদ্ধি হলে কি হবে? মাইটোসিস হবে। আচ্ছা, এরপরে আমাদের প্রসেসটা হচ্ছে অঙ্গজ প্রজনন। আচ্ছা, ধরো তুমি হইতেছে গিয়ে একটা চাইতেছো একটা আম গাছ হচ্ছে অনেক বেশি, আম গাছের আম অনেক বেশি মিষ্টি, ওই আম গাছ হচ্ছে তুমি চাচ্ছ। ঠিক আছে, তখন তুমি কি আম গাছের প্রজনন করাবা? ডেফিনেটলি না, এত কমপ্লেক্স প্রসেস আমরা যাবো না। সুন্দর মতো আম গাছ থেকে আমরা কি নিব? একটা ডাল নিব, আম গাছের থেকে একটা ডাল নিব। এই ডাল নিয়ে ডালটা হচ্ছে কি আমরা মাটিতে পুঁতে দিব। আলটিমেটলি 2 দিন পরে
এই যে পুরো আম গাছটা হচ্ছে গ্রো করবে, ঠিক আছে, এই আম গাছটা পুরোটা গ্রো করবে, ঠিক আছে। তো এই যে আম গাছ গ্রো করলো, এটা কি কোনো ধরনের যৌন প্রজননের মাধ্যমে হয়েছে? ডেফিনেটলি না। এখানে কি মিউসিস আছে? ডেফিনেটলি না। এখানে পুরো প্রসেসটা হয়েছে গিয়ে আমাদের এই যে মাইটোসিসের মাধ্যমে, পুরো প্রসেসটা হয়েছে গিয়ে আমার মাইটোসিসের মাধ্যমে, ঠিক আছে। তারপরে তার মানে অঙ্গজ প্রজননের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো। এই অঙ্গজ প্রজনন কিন্তু অনেকগুলা নিম্ন শ্রেণীর প্রাণীর অযৌন জনন, কেমন জনন? অযৌন জনন, অযৌন জনন অনেকগুলো নিম্ন শ্রেণীর প্রাণীর, ঠিক আছে। এটা তো তুমিই করতেছো, তুমি আলাদা করে আম গাছ গ্রো করে যাইতেছো, বাট ডেফিনেটলি যাদের ক্ষেত্রে যৌন জনন হয় না তাদের ওই নিম্ন শ্রেণীর প্রাণীদের অযৌন জনন করা লাগে এবং এই অযৌন জননটা অঙ্গজ প্রজননের মাধ্যমে বা মাইটোসিসের মাধ্যমে হবে। এরপরে ক্ষতস্থান পূরণের ব্যাপারটা আছে। তুমি রাস্তা দিয়ে যাইতেছো, ভাই আমি করে হইতেছে একটা গাছের ডাল ভেঙে দিলা বা একটা পাতা ছিঁড়ে ফেললা, কিংবা তুমি যাইতেছো নিজেই আছাড় খেয়ে পড়ে গেলা, ছিঁড়ে গেল, এখানে কেটে গেল। তো এই জিনিসগুলো কিভাবে হিলিং হয় বা কিভাবে পূরণ হয়, এই জিনিসটা ক্ষতস্থান পূরণ হচ্ছে বা ওই আম গাছটা যে মরে যাচ্ছে না, এটার জন্য ডেফিনেটলি মাইটোসিস দায়ী, কারণ ক্ষতস্থান মাইটোসিসের মাধ্যমে পূরণ হয়। তো এই জিনিসগুলো তো মাইটোসিসের গুরুত্বপূর্ণ মানে উপাদান, যেগুলো হচ্ছে কি আমাদের লাগবে, মাইটোসিসের প্রয়োজনীয়তা, ওগুলা পড়াইলাম। কিন্তু মাইটোসিস কি কোনোদিন ক্ষতিকর হইতে পারে? তুমি বলতে পারো ভাই বাড়াইতেছে, একটা কোনো কিছু কোষের সংখ্যা বাড়াচ্ছে বা একটা অঙ্গকে পরিপূর্ণতা দান করতেছে, ডেফিনেটলি জিনিসটা উপকারী। কিন্তু যদি ও ক্ষতিকর কোষ কি করে, ক্ষতিকর কোষের বৃদ্ধি করে, ক্ষতিকর কোষ এর বৃদ্ধি করে। ক্ষতিকর কোষ কি থাকতে পারে? ক্ষতিকর কোষ থাকতে পারে আমাদের টিউমার। এই টিউমারটাকে যদি ও গ্রো করায় ফেলে, ঠিক আছে, মাইটোসিসের মাধ্যমে যদি টিউমার গ্রো হয়ে যায়, এই পুরো প্রসেসটার নাম কি হয়ে যাবে? তখন টিউমারটা কিসে কনভার্ট হবে? টিউমারটা কনভার্ট হবে ক্যান্সারে। কিসে কনভার্ট হবে? ক্যান্সারে। জিনিসটা কি মোটেও উপকারী? ডেফিনেটলি না। এখন জিনিসটা কেন হয়? তুমি তো বলতে পারো তাহলে সবখানে হতে পারে। টিউমার তো হঠাৎ করে গ্রো করবে না। টিউমার গ্রো করার অনেকগুলো ফ্যাক্টর আছে, ঠিক আছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, মানে পরিবেশ বা আবহাওয়াগত অনেক ব্যাপার স্যাপার আছে, কিংবা অনেকগুলো কেমিক্যাল যদি ইউজ, মানে কেমিক্যালের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার কি হতে পারে, কেমিক্যাল এক্সপোজারের কারণে হতে পারে, ভাইরাসের কারণে হতে পারে, ঠিক আছে, ভাইরাসের কারণে কি হতে পারে, তোমার ক্যান্সার কোষ গ্রো করতে পারে। কিন্তু এই জিনিসটা যে হচ্ছে পুরোটার পিছনে মাইটোসিসকে কেন দায়ী করতেছি আমরা? সুন্দর মতো একটা কথা লিখছি, অনিয়ন্ত্রিত। কি লিখছি? অনিয়ন্ত্রিত। অর্থাৎ যতক্ষণ মাইটোসিসের নিয়ন্ত্রণ আছে ততক্ষণ কি হবে না, ক্যান্সার কোষ গ্রো করবে না। এখন তুমি বলতে পারো ভাই নিয়ন্ত্রণটা তাহলে যাচ্ছে কার কাছে, বা এই মাইটোসিসের নিয়ন্ত্রণ কার কাছে আছে? আমরা জানি আমাদের যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের ভিতরে কি থাকে? ডিএনএ থাকে, ঠিক আছে, কি থাকে? ডিএনএ থাকে। এবং এই ডিএনএ এর ভিতরে কি থাকে? জিন থাকে। কি থাকে? জিন থাকে। কি থাকে? জিন, ঠিক আছে। জিন মানে তোমার যত ধরনের ইনফরমেশন, ঠিক আছে, যত ধরনের কোড, জৈবিক কোড যতগুলো আছে সবগুলো এখানের ভিতরে কোডেড, ঠিক আছে। এই জিনের ভিতরে আলটিমেটলি কি থাকে? প্রোটিন। জিন আলটিমেটলি কি তৈরি করে? প্রোটিন। তুমি যে মাছ মাংস খাচ্ছ ওগুলো যেরকম প্রোটিন, তোমার গায়ের মধ্যেও যা কিছু আছে সবকিছু প্রোটিন। যে তোমার চামড়া, তোমার হচ্ছে গিয়ে মাংস, ঠিক আছে, চুল, নখ, সবগুলো আলটিমেটলি কি? প্রোটিন। সবগুলোই কি? প্রোটিন। তার মানে এই প্রোটিনটা আলটিমেটলি সবকিছু নিয়ন্ত্রণের জন্য দায়ী। এখন দেখো জিনটা হচ্ছে গিয়ে দায়ী। এখন জিন যদি তোমার হচ্ছে কি স্বাভাবিক থাকে, এই জিনটা কিন্তু কি করতে পারে? প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করতে পারে বা তোমার মাইটোসিসটা নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এই জিন যদি কোন একটা ভাইরাসের জিন দ্বারা রিপ্লেসড হয়ে যায়, কোন একটা ভাইরাসের জিন দ্বারা রিপ্লেসড হয়ে যায়, কোন ভাইরাস? ধরো হচ্ছে কি আমরা একটা ভাইরাসের নাম লিখলাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ঠিক আছে, বইয়ে যেটা আছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে দুইটা জিন আছে, একটা হচ্ছে E6, একটা হচ্ছে E7, E6 এবং E7, ঠিক আছে। একটা প্লেন সুন্দর মতো ল্যান্ড করতে পারবে, প্রত্যেকটা প্লেন সুন্দর মতো ল্যান্ড করে যতক্ষণ সেটা হাইজ্যাক্ট হয়, ঠিক আছে। এখানেও আমাদের কিন্তু হাইজ্যাকের ব্যাপার স্যাপার আছে। E6 এবং E7 ওরা কি করছে? আমাদের জিনটাকে হাইজ্যাক করে ফেলছে এবং এবার ওর মতো প্রোটিন তৈরি করবে, ওর মতো মাইটোসিস তৈরি করবে এবং আলটিমেটলি এইভাবে আমাদের কি করবে? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কি করবে? আমাদের ক্যান্সার সৃষ্টি করবে। কোন ধরনের ক্যান্সার? জরায়ু মুখের ক্যান্সার। জরায়ু মুখের ক্যান্সার, ঠিক আছে। জরায়ু মুখের ক্যান্সার সৃষ্টি করে কি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস।
হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কোন জিন দায়ী? E6 এবং E7। মানে যতক্ষণ নিয়ন্ত্রণ থাকবে মাইটোসিসের ততক্ষণ তোমার জন্য ভালো, এবং যতক্ষণ নিয়ন্ত্রণ চলে যাবে অন্য কারো হাতে হাইজ্যাক্ট হয়ে যাবে তখন ডেফিনেটলি জিনিসটা অনেক বেশি ক্রাইসিস সৃষ্টি করবে। তার মানে এখন আমরা এই যে মাইটোসিস রিলেটেড যা কিছু আছে সবকিছু পড়ে ফেলছি। চলো আমরা মুখের কথায় বিশ্বাস না, আমরা বইয়ের ভিতর দেখি কোন কিছু এক্সট্রা আছে কিনা। ঠিক আছে, এই দেখো এখানে কি আছে। প্রথমে লিখছে হচ্ছে গিয়ে তোমার দেহ শুধুমাত্র একটি কোষ দিয়ে তৈরি, তুমি মানে সরি তোমার দেহ অনেকগুলো কোষ দিয়ে তৈরি, বহু কোষী তুমি, এটা কি তুমি জানতা না নাকি? ডেফিনেটলি জানতা। এবং হচ্ছে গিয়ে যে তোমার সাথে আরো কি আছে, বট গাছ, তিমি মাছ এগুলো আছে, ওদেরও বহু কোষ আছে। ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম এদের যে হচ্ছে একটা মাত্র কোষ, এটা তুমি জানতা? ডেফিনেটলি জানতা। যদি না জানো জেনে রাখো, ব্যাকটেরিয়া, অ্যামিবা এবং প্লাজমোডিয়াম এদের হচ্ছে কি একটা মাত্র কোষ আছে, ক্লাস 8 থেকে আমরা পড়তেছি। এরপরে মাইটোসিস কোথায় কোথায় হয় এগুলো লিখছে। এই সবগুলো হচ্ছে কি আমরা প্রথমে পড়ে আসছি, সবগুলো পড়ে আসছি প্রথমে। মাইটোসিসের পর যেগুলো লিখছে প্রোমেটাফেজ, মেটাফেজ অনেক কিছু লিখছে। ঠিক আছে, তার মানে আমরা যা কিছু পড়ে আসছি তাই এখানে বারবার লিখছে। এই যে দেখো প্রোফেজে কি হয়, ধীরে ধীরে ক্রোমোজোম গুলা সংকুচিত হয়, মোটা হয়, খাটো হয়, অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এদেরকে দুইটা ক্রোমাটিড উৎপন্ন হয়, সেন্ট্রোমিয়ার থাকে, এখানে সেন্ট্রোমিয়ার থাকে। ঠিক আছে, তার মানে ক্রোমোজোম গুলো কুণ্ডলিত অবস্থায় থাকে, তাহলে এদেরকে ভালো মতো অবজার্ভ করা যায়। ঠিক আছে, এরপরে দেখো কি লিখছে, প্রোমেটাফেজ। ঠিক আছে, প্রোমেটাফেজে আমরা যেগুলোই পড়ে আসছি ওগুলোই লেখা আছে যে মাঝখানের অঞ্চলটাকে বিষুবীয় অঞ্চল বলে বা ইকুয়েটর বলে। স্পিন্ডল তন্তু আসে স্পিন্ডল যন্ত্রের মাধ্যমে। তারপরে এখানে একটা জিনিস লিখছে যে স্পিন্ডল তন্তুর মাধ্যমে আমাদের যে ক্রোমোজোম গুলো যুক্ত হয় সেজন্য এটাকে কি বলে, আকর্ষণ তন্তু বলে, কারণ এটা কি আকর্ষিত হচ্ছে। ঠিক আছে, এটাকে কি বলে, আকর্ষণ তন্তু বলে। আকর্ষণ তন্তু করে এটার মাধ্যমে আমাদের ক্রোমোজোম গুলো আকৃষ্ট হয়ে যুক্ত হচ্ছে। এরপরে এটা বিষুবীয় অঞ্চলে আসতে থাকে, আলটিমেটলি এটার পরে হচ্ছে গিয়ে অ্যাস্টারে তৈরি হবে প্রাণী কোষে। তো এই কথাবার্তাগুলো আমরা সবই পড়ে আসছি। এই যে আমরা মেটাফেজের কথাও পড়ে আসছি, মেটাফেজে সবগুলো মাঝামাঝি চলে যাবে, দুই মেরুর মাঝখানে চলে যাবে, অনেক বেশি মোটা হবে, খাটো হবে। ঠিক আছে, সর্বাধিক মোটা এবং সর্বাধিক খাটো হবে, এবং হচ্ছে গিয়ে আকর্ষণ কমে যাবে লিখছি, বিকর্ষণ শুরু হবে লিখছি। ঠিক আছে, বিভাজন শুরু হবে, সবই হচ্ছে কি আমরা পড়াইছি। ঠিক আছে, এবং একটা জিনিস একেবারে চলে যাবে, গায়েব হয়ে যাবে, সেটা হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস। ঠিক আছে, তার মানে মাইটোসিসের প্রথমবার একদম গায়েব হয়ে যায়। এরপর হচ্ছে কি অ্যানাফেজের কথাবার্তা লেখা আছে। অ্যানাফেজে VLGI কেন হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে এই যে আমার যে সেন্ট্রোমিয়ার গুলো হচ্ছে লিডিং থাকে, বা হচ্ছে গিয়ে কি থাকে, সেন্ট্রোমিয়ার গুলো অগ্রগামী থাকে। দেখো এখানে লেখা আছে, সেন্ট্রোমিয়ার গুলো কি থাকে, অগ্রগামী থাকে। এজন্য হচ্ছে VLGI এই শেপ গুলো তৈরি হয়। এইগুলোকে আমরা বলছি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। ঠিক আছে, এরপর হচ্ছে টেলোফেজ, এই যে পানি যোজন মধ্যে সরু এবং লম্বা হবে। ঠিক আছে, এগুলো একটু আমরা পড়ে আসলাম। এবং লাস্টের দিকে নিউটিকুলার রেটিকুলাম গঠন করবে, মানে কি পানি চলে আসছে, এখন হচ্ছে গিয়ে এই যে চিকন সুতার মতো রেটিকুলাম মানে তন্তু তৈরি করবে। ঠিক আছে, এবারে নিউক্লিয়াস আবার চলে আসবে, নিউক্লিয়ার মেমব্রেন চলে আসবে। ঠিক আছে, এই সব কথাবার্তাগুলো লিখছে, এবং কারা চলে যাবে, স্পিন্ডল যন্ত্র চলে যাবে। ঠিক আছে, এবং হচ্ছে মাঝখানে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, কোষ প্লেট গঠন করে, এটাও লেখা আছে। ঠিক আছে, আমরা এইগুলো সবই আমাদের পড়া, মাইটোসিসের কাহিনী আমরা পড়ছি। চলো দেখি মিয়োসিসে এক্সট্রা কিছু লেখা আছে কিনা। ঠিক আছে, এই যে মাইটোসিসের গুরুত্ব সবই লেখা আছে এখানে। তেজস্ক্রিয়তার মাধ্যমে হচ্ছে গিয়ে কেমিক্যাল, রোগ জীবাণু, তেজস্ক্রিয়তা ইত্যাদির মাধ্যমে আমার কি হতে পারে, ক্যান্সার হতে পারে। ঠিক আছে, এই ক্যান্সারের জন্য দায়ী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ঠিক আছে, যেটা হচ্ছে জয়ামুখে টিউমার সৃষ্টি করে বা ক্যান্সার সৃষ্টি করে, এটা হচ্ছে গিয়ে E6 এবং E7 জিনের জন্য দায়ী। সবই আমরা পড়ে আসছি। ঠিক আছে, এবার আসি মিয়োসিস। মিয়োসিস কি লেখা আছে, এক চক্রে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। ঠিক আছে, নিউক্লিয়াসে দুইবার বিভাজিত হয়, পড়ছি কিনা আমরা পড়ছি। ঠিক আছে, আমরা পড়ছি। প্রথমবারে নিউক্লিয়াসের ক্রোমোজোম পরিমাণ অর্ধেক হয়ে যায়, এবং এই বিভাজনে মাতৃকোষের যে দুটি নিউক্লিয়াস পাওয়া যায় দ্বিতীয়বারে, তার প্রতিটি আবার কোষে বিভাজিত হয়। মানে জিনিসটা কি লিখছে, এই যে ধরো জনন কোষের টুয়াইস এন। ঠিক আছে, টুয়াইস এনটা এখানে এন হয়ে যেতেছে, কারণ হাফ হাফ আমরা ক্রোমোজোম ডিভাইড করে দিচ্ছি। ঠিক আছে, কয়বার, একবার, কারণ এটাই হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট। ক্রোমোজোম একবার, নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, যার কারণে সমবন্টন কার হচ্ছে, সমবন্টন নিউক্লিয়াসের হইলো, ক্রোমোজোমের সমবন্টন হয় না। এই যে সবাই পাইতেছে এন বা হাফ। ঠিক আছে, হাফ সম্ভব ক্রোমোজোম। ঠিক আছে, এটার কারণে এটার নাম কি, হ্রাসমূলক বিভাজন। এখন কথা প্রথমে যেগুলো বলছি ওটাই হচ্ছে আবার রিপিট করতেছি, মিয়োসিস কেন হয়। এই দেখো মিয়োসিস কেন হয় লিখছে। দেখো, মাইটোসিস কোষ বিভাজনে কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা কি হয়, মাতৃকোষের সমান হয়। বৃদ্ধি এবং অযৌন জননের জন্য এটা অবশ্যই দরকার। কেন দরকার আমরা একটু এক্সপ্লেইন করছি মাইটোসিসের গুরুত্বতে। কিন্তু যদি হচ্ছে গিয়ে ধরো ক্রোমোজোম সংখ্যা 2 থেকে হচ্ছে আলটিমেটলি 4 হয়ে যায়, 4 থেকে আলটিমেটলি কি হয়ে যায়, 8 হয়ে যায়, 8 থেকে 16 হয়ে যায়, 16 থেকে 32 হয়ে যায়, এভাবে যদি যেতে থাকে, দেখো এভাবে যদি যেতে থাকে, তখন আলটিমেটলি প্রতি চক্র যৌন জননের ফলে ক্রোমোজোম সংখ্যা বারবার দ্বিগুণ হতে থাকবে। বারবার যদি দ্বিগুণ হতে থাকে, এই যে জিন যেটা বহন করতেছে, এই জিনের মধ্যে একটা আমূল পরিবর্তন চলে আসবে। মানে এই যে 70 ফিটের ব্যাপার চলে আসবে। ধরো হচ্ছে গিয়ে তুমি 6 ফিট, তোমার
2-3 প্রজন্ম পরে 70 ফিটের বাচ্চা কাচ্চা পাই যেতে পারো, ঠিক আছে। তো এই জিনিসগুলো কেন হয় না? এই জিনিসগুলো আমাদের যে অর্ধেক হয়ে যাওয়ার কারণে হয় না। পুং এবং স্ত্রী জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয় এবং অর্ধেক মিলে আলটিমেটলি আবার আগেরটা ফেরত পাইতেছি, আমরা পূর্ণ সংখ্যক ক্রোমোজোম সংখ্যা ফেরত পাচ্ছি, যার কারণে আলটিমেটলি প্রত্যেকটা জীবের ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় কি থাকতেছে? একই থাকতেছে। এবং জনন কোষ সৃষ্টির সময় নিম্ন শ্রেণীর জীবন চক্রে কোনো এক সময় যখন এরকম ঘটে, তখন কোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যার সেই অবস্থাকে বলে হ্যাপ্লয়েড, ঠিক আছে। ওই যে আমরা প্রথমে এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড পড়ে আসছি, ওটা হ্যাপা লিখতেছে, ঠিক আছে। তখন দুটি ডিপ্লয়েড কোষের মিলন ঘটে, তখন তাকে কি বলে? ডিপ্লয়েড বলে। দুইটা হ্যাপ্লয়েড মিলে কি তৈরি করে? দুইটা হ্যাপ্লয়েড মিলে টুয়াইজেন বা ডিপ্লয়েড তৈরি করে। সো এগুলাই লিখছে এখানে বারবার। মিওসিস প্রধানত জীবের জনন কোষে বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে, ঠিক আছে। ওই যে কোথায় ঘটে যে চারটা লেখা রাখছিলাম, ওইখানের কথাবার্তাগুলো লেখা। এই যে মস এবং ফার্ন জাতীয় উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষে যখন হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হবে, তখন জাইগোটে এটা হবে। আদারওয়াইজ জাইগোটে কিন্তু মাইটোসিস হয়, ঠিক আছে। এক্ষেত্রে জাইগোটে মিওসিস হবে কোথায়? মস এবং ফার্ন জাতীয় উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষে। আচ্ছা, এখন মিওসিস বিভাজনের সময় একটা কোষ দুইবার বিভাজিত হয়। প্রথম বিভাজনকে কি বলে? প্রথম বিভাজনকে বলে মিওসিস 1 এবং দ্বিতীয় বিভাজনকে বলে মিওসিস 2। এবং এই যে মিওসিস 2 যেটা, সেটা হইতেছে গিয়ে পুরোপুরি মাইটোসিসের সমান। এই যে মিওসিস 2টা মাইটোসিসের অনুরূপ, অর্থাৎ এখানে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। n তো আছে ভাই, n এর পরিবর্তন মিওসিস 1 তো এই যে টয়েজেন রেয়ার বানাই দিছো, ঠিক আছে। এটারে তুমি অর্ধেক করলে আর কত হবে? হাফ এন নামে কোনো কিছু আছে? হাফ এন নামে কোনো কিছু থাকা সম্ভব? তুমি কি একটা ক্রোমোজোম এভাবে আঁকতে পারো? তুমি একটা ক্রোমোজোম এভাবে আঁকতে পারো? আবার না, ঠিক আছে। সো ডেফিনেটলি জিনিসটা কি আমার হচ্ছে গিয়ে এই অ্যানির লোয়েস্ট, এটার কারণে আর কোনো পরিবর্তন হয় না। এবং এইভাবে কিন্তু জিনিসগুলো চলে, কিন্তু অস্বাভাবিক কিছু ব্যাপার কিন্তু থাকতে পারে প্রকৃতিতে, যা একটু করে আমরা দেখবো। ধরো জেনোপাস ট্রপিসিলাস, ঠিক আছে। জেনোপাস ট্রপিসিলাস, এই যে ব্যাংকটা, ঠিক আছে, এই যে ব্যাংকটা জেনোপাস ট্রপিসিলাস। এই জেনোপাস ট্রপিসিলাসে আলটিমেটলি ধরো হইতেছে গিয়ে ও হইতেছে টুয়াইজেন, আলটিমেটলি ও মাল্টিপ্লাই হয়ে গেছে ধরো হচ্ছে গিয়ে 8n, ঠিক আছে। আলটিমেটলি তার মানে কি সাইজটা তার বাড়বে না, তখন সেই জেনোপাস ট্রপিসিলাস থাকবে না, সে হয়ে যাবে জেনোপাস লেভিস। এই যে ওর নাম হচ্ছে জেনোপাস লেভিস আর ও জেনোপাস ট্রপিসিলাস, ঠিক আছে। তো আলটিমেটলি এরকম চেঞ্জ হয়ে যেতে পারে। আর এই যে অনেক বড় হয়ে যাচ্ছে, তোমার মনে নিশ্চয়ই এটা আসতেছে যে এটাকে তো আমরা বাণিজ্যিকভাবে বিভিন্নভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। সেম ইউজ আমরা করতে পারি আলু ধরো হইতেছে আলু বা বিভিন্ন সবজি, এটাকে যদি তুমি এই ব্যাপারটা হইতেছে কি ক্ষেত্রে ঘটে, তো ডেফিনেটলি কি হবে? ইচ্ছাকৃত খাদ্য হিসেবে ব্যবহার করার জন্য উদ্ভিদের এই জাতটা আমরা বেছে নিব, এই যে এই জাতে হচ্ছে এই প্রসেসটা হবে, কারণ এটা আলটিমেটলি কম্পারেটিভলি বড় কিছু দিচ্ছে আমাকে, ঠিক আছে। আলুর সাইজ বা সবজির সাথে বড় হলে তো ডেফিনেটলি ভালোই, ঠিক আছে। এখন লাস্টলি কিছু কথাবার্তা লেখা, মোস্টলি এগুলো হচ্ছে কি আমরা যখন আমরা ইন্টারে যাব, ইন্টার হচ্ছে কি এই পার্টটা খুব ভালো মতো বুঝতে পারবো। বাট আলটিমেটলি এখানে একটা জিনিস জেনে নাও, ক্রোমোজোম বা জেনেটিক বস্তু সমতা রক্ষা ছাড়াও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মিওসিসের জিনগত বৈচিত্র্য বজায় রাখা, ঠিক আছে। তুমি বলতে পারো ভাই টুয়াইজেন তো টুয়াইজেনই হইতেছে, টুয়াইজেনই হচ্ছে, তাহলে এখানে বৈচিত্র্য কোত্থেকে আসতেছে বা বৈচিত্র্য আমার লাগবে কেন? ধরো পৃথিবীতে মানুষ আছে হচ্ছে কত? 800 কোটি, ধরো হচ্ছে 800 কোটি মানুষ আছে, ঠিক আছে। এখন এই 800 কোটি মানুষের সবাই কি করোনা ভাইরাসে মারা গেছে? ডেফিনেটলি না, একটা স্পেসিফিক পোরশন হচ্ছে মারা গেছে এবং হচ্ছে বাকিটা বেঁচে ছিল, বাকিটা সাস্টেইন করছে। বাকিটা কেন সাস্টেইন করছে? কারণ সবার ভিতরে যদিও টুয়াইজেন আছে, সবার ক্রোমোজোম কিন্তু সেম না, সবার জিন কিন্তু সেম না। কি সেম না? জিন সেম না, এবং তুমি জেনে অবাক হবা যে তোমার জিন এবং তোমার মায়ের জিনের মধ্যে ডিফারেন্স আছে। জিনিসটা কিভাবে হয় একটু ছোট্ট করে বুঝাই দিই, যদিও ওটা তোমার এসএসসি লেভেলে লাগবে না, ছোট্ট করে বুঝাই দিই, ঠিক আছে। ধরো আমরা পড়ছি না, এটা হচ্ছে গিয়ে ক্রোমোজোম, হ্যাঁ, একটা বাবা থেকে আসে একটা মায়ের থেকে আসে না, ঠিক আছে। ধরো একটা বাবা থেকে একটা মায়ের থেকে আসতেছে এরকম, ঠিক আছে। একটা বাবা থেকে একটা মায়ের থেকে আসতেছে, ধরো বাবা থেকে যেটা পাইতেছো না তুমি, সেটা জিন হইতেছে গিয়ে এরকম, সেটা জিন কেমন? একদম গ্রিন, ওকে, একদম গ্রিন। মায়ের থেকে যেটা পাইতেছো এটা হচ্ছে কি সাদা ধরো ভিতরে, ঠিক আছে। যখন ক্রোমোজোমটা ডিভাইড হচ্ছে মিওসিসের মাধ্যমে, ক্রোমোজোম বিভাজনের সময়, মিওসিসের সময় আমরা যেটা পাইতেছি মানে বাচ্চা যেটা পাবে তার ক্রোমোজোমটা হবে এরকম, এই দেখো একটু করে ও এই অর্ধেকটা এই পোরশনটা ওর সাথে ভাগ করছে, যার কারণে কমে গেছে। আবার এমন হতে পারে যে এই পোরশনটা পুরোটা গ্রিন, কি হতে পারে? এমন হতে পারে যে এই পোরশনটা পুরোটা গ্রিন, এই পোরশনটা পুরোটা সাদা, আর হচ্ছে এই পোরশনটা আলাদা। তুমি বলো তো এই ক্রোমোজোমটা এবং এই ক্রোমোজোমটা দেখতে কি একই?
দেখতে কি লাগতেছে, লাগতেছে না? এটার একটা অংশ ভেঙে এটার সাথে যুক্ত হয়ে গেছে। এই কাজটাই আমার মিওসিস কোষ বিভাজনের সময় হয় দেখেই আমাদের সবার ভিতরে টয়েজেন থাকলেও আমাদের ভিতরে জিনগত বৈচিত্র্য বিদ্যমান। কি বিদ্যমান? জিনগত বৈচিত্র্য বিদ্যমান, যার কারণে একটা রোগ, করোনা ভাইরাস হোক, যে কোনো ভাইরাস হোক, আসছে, সবাই কিন্তু মারা যায় না। স্পেসিফিক কোনো পোর্শনের মানুষের ভিতরে, ধরো এই জিন যাদের আছে, এরকম দেখতে যাদের আছে, তারা মারা যাবে, ঠিক আছে? এবং এটা যাদের আছে তারা বেঁচে থাকবে বা সাস্টেন করতে পারবে। তার মানে একটা জীবে বৈচিত্র্য যদি থাকে, সবার ভিতরে যদি সেম না থাকে, আলাদা আলাদা থাকে, তাহলে এদের বাঁচার চান্স আছে, এদের বাঁচার চান্স নাই। তার মানে আলটিমেটলি ওই জীবটা বেঁচে থাকবে কিনা? ওভারঅল হোমো স্যাপিয়েন্স গায়েব হয়ে গেছে? যায়নি। কিন্তু চিন্তা করে দেখো, ধরো সবার হইতেছে গিয়ে, ধরো হোমো স্যাপিয়েন্স বলো, সবার হচ্ছে গিয়ে জিন এরকম এরকম। করোনা ভাইরাস আসছে, করোনা ভাইরাসের প্রতি ধরো সাস্টেন করতে পারে না, ইমিউনিটিও তো ভালো না, পুরা 800 কোটি মানুষে মারা যাবে। বুঝতে পারছো? এটার কারণে লিখছে যে যেসব প্রজাতি টিকে থাকে তাদের অন্তত কিছু সদস্যের মধ্যে পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে বৈশিষ্ট্যটা সেটা থাকতেছে পরিবর্তিত পরিবেশের সাথে। মানে ধরো একটা ভাইরাস আসছে নতুন কোনো, ঠিক আছে, একটা আবহাওয়া চেঞ্জ আসছে, ধরো শৈত্যপ্রবাহ, ঠিক আছে, হইতে পারে যে ভূমিকম্প আসছে, তো ওগুলো ধরো টিকে থাকার মতো যে ব্যাপার স্যাপারগুলো, সেগুলো যদি বৈচিত্র্য থাকবে, যাদের থাকবে তারা টেকে যেতে পারবে, যাদের বৈচিত্র্য থাকবে তারা টেকে যেতে পারবে না, এটা লেখা আছে। যদি কোনো প্রজাতির জীবদের মধ্যে বৈচিত্র্য কম থাকে, তাহলে নতুন কোনো পরিবেশে খাপ খাওয়ানোর মতো বৈশিষ্ট্য কারোর মধ্যেই থাকবে না, তাহলে পুরা প্রজাতিটা কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে, পুরা প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে, যেরকম আমি এখানে দেখাইলাম করোনার মাধ্যমে, ঠিক আছে? তাহলে যদি কোনো প্রজাতির মধ্যে বৈচিত্র্য বেশি থাকে, ধরো একটা তো আমি এরকম বৈচিত্র্য দেখাইলাম, আর একটা ক্রোমোজোম হইতে পারে না এরকম, একটা ক্রোমোজোম এরকম হতে পারে না, একটা হচ্ছে দূর, ঠিক আছে, একটা ধরে এরকম, ঠিক আছে, একটা ধরে হচ্ছে গিয়ে এরকম। এটার সাথে এটা ডিফারেন্স অনেক বেশি না? ঠিক আছে, যেতে ডিফারেন্স অনেক বেশি, বৈচিত্র্য অনেক বেশি, তার মানে ওর টিকে থাকার চান্স অনেক বেশি, ঠিক আছে? এটার কারণে বৈচিত্র্য যত বেশি থাকবে তোমার খাপ খাইয়ে নেওয়ার, টিকে থাকার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে, ঠিক আছে? এটার কারণে বলতেছে ক্রোমোজোম বা ক্রোমোজোমের বা জিনের বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য সাস্টেইন করার জন্য, একটা প্রজাতি পুরোটা সাস্টেইন করার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমরা মিওসিসের মাধ্যমে করতে পারি। তার মানে মিওসিস কেন দরকার তোমরা ডেফিনেটলি বুঝতে পারছো, কেন হাফ করে রাখলাম এটা বুঝতে পারছো, কেন টয়েজেন থেকে এন্ড করা লাগে এটাও বুঝতে পারছো, ঠিক আছে? মানে দুইটা কাজ কি? প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে জেনেটিক বস্তুর সমতা বজায় রাখা, জেনেটিক বস্তুর সমতা বজায় রাখা, ঠিক আছে? তার মানে আমরা দুইটা যদি একটা হেডিং দিয়ে লিখি, প্রথম যে কাজটা জেনেটিক সমতা, ওকে? দ্বিতীয়ত জেনেটিক বৈচিত্র্য। ইন্ডিয়াতে যখন উঠবা তখন দেখবা এই জেনেটিক বৈচিত্র্যটা ক্রসিং ওভারের মাধ্যমে হয়, এবং এটা খুব ডিটেইলসে আমরা পড়বো। আপাতত এসএসসি লেভেলে আমরা পুরো চ্যাপ্টারটা এইভাবে রিক্যাপ করলাম। তোমরা হচ্ছে গিয়ে ডেফিনেটলি কমেন্টে জানাবা যে চ্যাপ্টারটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয়েছে কিনা, কোনো কিছু অনেক ফাস্ট গেছে কিনা, কোনো কিছু অনেক স্লো গেছে কিনা, ঠিক আছে? ওই জিনিসগুলো জানাবা। ডেফিনেটলি কোনো জায়গায় প্রবলেম থাকলে অবশ্যই বলবা। তো আসসালামু আলাইকুম সবাইকে আবারও, এবং ক্লাসটা শেষ করছি।